আমি রিসেন্টলি আপনাদের 2025-এ ব্র্যাক থেকে আসলে গ্রাজুয়েট করলাম। অ্যান্ড এখন এখন পর্যন্ত ২টা জায়গায় আরকি জব করতেছি আলহামদুলিল্লাহ। একটা হলো রিমোট কানাডাতে, আরেকটা হলো বাংলাদেশের বিডি কলিং বা এটাকে নতুন নাম দিছে আরকি বেটুপিয়া গ্রুপ আরকি। হ্যাঁ? এখানে এআই ডেভেলপার হিসেবে প্রায় লাস্ট 1 ইয়ার ধরে আছি আরকি। ২ জায়গায় একসাথে জব পেয়েছি আলহামদুলিল্লাহ। সো ২ জায়গায় মোটামুটি 1 ইয়ারের মতো হয়ে গেছে আরকি। হ্যাঁ? সো আমাদের টুডেজ যেই বুট ক্যাম্পটা বা অথবা ধরেন যে ওয়েবিনারটা হইতেছে আরকি পাইথন মেশিন লার্নিং এর উপরে বা ডাটা সায়েন্স বা রিসার্চ এর উপরে যেই ওয়েবিনারটা হইতেছে। সো এইখানে আমরা আজকে উম মানে অনেক কথা বলবো। আমাদের আজকে যে ক্লাসটা থাকবে, ক্লাসের মধ্যে আমরা অনেক কিছু জানার ট্রাই করব। তো কারো যদি ক্লাসের মাঝখানে ধরেন কোনো কিছু বুঝতে প্রবলেম হয় বা কোনো কিছু ধরতে পারতেছেন না, তাহলে আমাকে প্রথমত তো সাথে, সাথে জানাবেন এটা অবশ্যই যেন মিস না হয়। অ্যান্ড সেকেন্ড অফ অল আমরা আজকে আ কিছু শিখে যাবো, হ্যাঁ? বুট মানে ওয়েবিনার মিনস যে এটা না যে নরমাল জাস্ট আমরা নরমাল মানে কিছু জানলাম জাস্ট আমরা চলে গেলাম এরকম না। আমরা যেন আসলে কিছু শিখে যাই একটা ক্লাসের মতো যেন এই ক্লাসটাকে অ্যাকসেপ্ট করি অ্যান্ড সচরাচর যেই ধরনের ক্লাসগুলা হয় ওই ক্লাসের মতোই হবে। সো আমরা যেন সবাই একটু প্রোঅ্যাক্টিভ থাকি ক্লাসের মধ্যে। মাইক্রোফোন আমরা ওপেন রাখতে পারি। আপনারা যেকোনো সময় আমাকে যেকোনো কোয়েশ্চেনস করতে পারেন, হ্যাঁ? কারণ আজকে আজকে হলো গিয়ে আমি জাস্ট মানে আপনাদের কোয়েশ্চেন নিতে আসছি আরকি। আপনাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেনস থাকবে। ওয়েবিনার মিনস যে এমন না যে টিচার জাস্ট বলবেন অ্যান্ড দেন আমরা শুনবো। এমন না। আমরা আমরা আপনাদের কাছ থেকে কোয়েশ্চেনস নিবো। সো ওই কোয়েশ্চেনস এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা জাস্ট একটা কনভারসেশন বা ডিসকাশন এর মতো আরকি আমরা মোটামুটি আ নেক্সট 1 or 1.5 আওয়ার্স আমরা আরকি কাটাইতে চাই আরকি। ঠিক আছে? যেন আমাদের ক্লাসটা বোরিং না হয়ে যায় আরকি। ধরেন আমি কথা বললাম বাট আপনি মানে কিছু বলতেছেন না। সো সামটাইমস এটা আসলে বোরিং হয়ে যায় ক্লাসটা। সো আমরা ওরকম করব না। আমরা নরমালি আমরা কনভারসেশন এর মধ্যে করব আরকি। সো মেশিন লার্নিং এন্ড রিসার্চ ওয়েবিনার, তাই না? ফর ফিউচার ডেটস। তো দেখেন, নরমালি আমরা কি করি? অনেকেই ধরেন ভার্সিটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, হ্যাঁ? ওইখান থেকে আসলে আমরা আ আমাদের রিসার্চ এবং ধরেন মেশিন লার্নিং এগুলো নিয়ে আসলে তখন বেশি মাথা ঘামাই না, হ্যাঁ? ফার্স্ট, সেকেন্ড ইয়ারে। আমাদের প্রবলেমটা কি হয়ে যায়? আমরা যখন 4th ইয়ার অথবা ফাইনাল ইয়ারে চলে যাবো একদম বা ফাইনাল সেমিস্টারে চলে যাই, তখন দেখা যায় যে আ তখন দেখা যায় যে আমরা নরমালি কি করি? যে প্যানিক করি যে আসলে আমাদের এখন কিছু স্কিল নেওয়া দরকার অ্যান্ড দেন বিকজ আমাদের তো জব লাইফ এ যাইতে হবে। সো জবে যাইতে হইলে আমাকে এমন কিছু করতে হবে যেন কি আমরা নরমালি আ এট লিস্ট আ পাস করে যেন বসে না থাকতে হয় ভাই। রাইট? সো ওইটা করার জন্য আমাকে কিন্তু মোটামুটি একটা লেভেলের আ স্কিলড হইতে হবে। ইয়েস, সিজিপিএ তো আমাদের দরকার আছেই। সিজিপিএ থাকার সাথে, সাথে তোমাকে অবশ্যই কি স্কিলড হইতে হবে। যেকোনো একটা সাইডে। হতে পারে সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যেকোনো সাইড, হ্যাঁ? যেহেতু আমরা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি। সো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর সফটওয়্যার যে সেকশনটা আছে সেইখানে কিন্তু সবগুলা পড়ে, তাই না? যেমন ফ্রন্ট এন্ড ডেভেলপার ও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে ব্যাক এন্ড যে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার সেও কিন্তু একজন কি সফটওয়্যার ডেভেলপারই, তাই না? বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিভিন্ন ধাপ আ মানে তোমার কি বলে এটা একটা ট্রির মতো কাজ করে আরকি। বোঝা গেছে? সবকিছুই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। ধরো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মেশিন লার্নিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফ্রন্ট এন্ড, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ব্যাক এন্ড, তাই না? স তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডেভঅপস, ঠিক আছে? সো সবকিছুই আরকি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। রাইট? আচ্ছা। এখন এই যে আ মানে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অথবা একটা জব লাইফ, এই জব লাইফে আসলে মেশিন লার্নিং আসলে তোমাকে কতটুকু আ মানে হেল্প করতে পারে বা কি করতে পারে এই জিনিসটা নিয়ে আমরা আরকি আমাদের আজকের ফুল সেশনটা আরকি রাখছি আরকি। বোঝা গেছে? আচ্ছা। এখন ধরো আমরা একটু আ লেখালেখি করবো, একটু লেখাপড়া করব। ঠিক আছে? এখন দেখো আমাদের কি করা লাগে? আমরা যখন মেশিন লার্নিং অথবা রিসার্চ এর দিকে যাইতেছি অথবা এআই অর রিসার্চ এর দিকে যাইতেছি, ফার্স্ট অফ অল আমাদেরকে কোডিং সেকশন কোড লাগবে, রাইট? কোড, কোড করা লাগবে। এখন যখন আমাদের কোড করতে হবে, এআই এবং মেশিন লার্নিং এর জন্য সবচেয়ে ইম্পোর্টেন্ট জানা সেটা কি আমাদের ভাই? পাইথন, তাই না? দেখো শুধুমাত্র যে পাইথনে এআই এবং মেশিন লার্নিং কোড হয়
এমনটা কিন্তু প্রথম দিকে ছিল না। সামটাইমস এরকমও দেখা গেছে অনেকে তোমার সি, সি প্লাস প্লাস এগুলো একদম ইনিশিয়ালি যখন এমএল এবং এআই মাত্র আসতেছে অনেকে কিন্তু এগুলাও ইউজ করতো আর কি, ঠিক আছে? বাট দেখা গেছে এগুলা মানে টিকে না, মানে এগুলা এমএল অথবা এআই এর জন্য কি নট ফিজিবল, ঠিক আছে? মানে সবকিছুরই তো আলাদা আলাদা সেক্টর আছে, তাই না? তখন দেখা গেছে যে পাইথন আসলে সবচেয়ে বেশি কি বেস্ট। বিকজ অফ কেন পাইথনটা তোমার বেস্ট, কারণ কি পাইথনে হলো গিয়ে তোমার লো কোড করা লাগে। লো কোড, লো কোড মিনস হলো অনেক কম কোড করতে হয়। তুমি একটা সি অথবা সি প্লাস প্লাস, তাই না, অথবা জাভা, এই তিনটাতে কোন একটা প্রবলেম সলভ করার জন্য, অথবা ধরো তুমি একটা যদি ফর লুপ ইউজ করো, হ্যাঁ, একটা ধরো একটা ফর লুপ ইউজ করলা, তাই না, যে কোনো একটা শর্টকাটের ফর লুপ ইউজ করলা। এই ফর লুপ ইউজ করার জন্য ওকে আগে বলে দিতে হবে অ্যারেটা কতটুকু হবে, কি হবে না হবে, সাইজ কত হবে, এবং দেখা গেছে লাইনস অফ কি কোডস লিখতে হবে ধরো, তাই না, 5 to 10 লাইনস কোড অফ লিখতে হবে। বাট তুমি নর্মালি যদি ধরো তোমার এটা এটা এই কোডের মাধ্যমে কি করলে একটা প্রবলেম সলভ করলা, কোডটা 1 থেকে 10 পর্যন্ত কি ভাই প্রিন্ট করা লাগবে এতটুকু। কিন্তু তুমি যদি পাইথনে আসো, তুমি কি করতে দেখবা, কি করবা, ফর আই ইন রেঞ্জ লিখবা, রেঞ্জ লেখার পরে তুমি যদি এখানে 11 দিয়ে দাও, ও কি করতে পারবে 10 পর্যন্ত কি তোমার কি প্রিন্ট, প্রিন্ট আই যদি করে দাও, ও কি করে দিবে তোমাকে 1 থেকে 10 পর্যন্ত কি প্রিন্ট করে দিতেছে, তাই না? কয় লাইন কোড লিখলা ভাই? 2 লাইন কোড লিখলা, বুঝে গেছে? এবং এই যে পাইথন, এই পাইথনের লাইব্রেরিজ আছে, লাইব্রেরিজ এন্ড দ্য মডিউল ফাংশনস, এই সবকিছু আমরা আসলে কোথায় ইউজ করতে পারবো ভাই? এমএল এ ইউজ করতে পারবো, ঠিক আছে? 3টা ধাপ আছে, তাই না? আমাদের কি আমাদের কি 3টা ধাপ, রাইট? কি কি ধাপ দেখো, একজন হইতে পারে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার হইতে পারে, ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার হইতে পারে, তাই না, ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার হইতে পারে। সো 3টা সেক্টর আছে, তাই না? এমএল ইঞ্জিনিয়াররা কি করে জানো? এমএল ইঞ্জিনিয়াররা নরমালি ওরা কি করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাইন টিউন করে, অথবা দেয়ার ক্রিয়েট এমএল মডেল। হ্যাঁ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এন্ড এটা আসলে কি বড় বড় কোম্পানি ছাড়া বানাইতে পারবে না। কারা কারা বানায়, যেমন ওপেন এআই, তারপরে তোমার এক্স এআই, তাই না, তারপরে যেমন কি গুগল, DOOGLE, গুগল, তাই না, ওরা বানায়, তাই না? এক্স এআই এর জন্য এই যে ওপেন এআই এর জন্য কি ভাই চ্যাট জিপিটি নাম শুনছো, রাইট? এক্স এআই এর জন্য কি গ্রকের নাম শুনছো, তাই না, গ্রক। গুগল কি করে, জেমিনের নাম শুনছো, তাই না? সো এরা কি করে, মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা এরকম মডেল বানায়। হ্যাঁ, দেখবা যে ক্লাউডে ধরো তুমি যদি চ্যাট জিপিটিতে যাও, আমার ইয়ে দেখা যায়, তাই না, স্ক্রিন দেখা যাইতেছে না, কথা জি শোনা? ভাইয়া, দেখা যাইতেছে ভাইয়া। ভেরি গুড, ভেরি গুড ফাহাদ, মাইক্রোফোন অন রাখো, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাইয়া। ওকে। সো এই আচ্ছা, এখানে আপগ্রেড আসতেছে আর কি। সো এইখানে তোমরা কি মানে মডেল দেখতে পারো না যে তোমারটা কোন মডেলে আছে, তাই না? এখানে যে 5.2 বা সামথিং এরকম দেখা যায় না? এর থেকে ভালো তুমি, আমি যদি ক্লাউডে যাই, ক্লাউডে গেলে কিন্তু এটা কিন্তু দেখা যায়, রাইট? দেখো তো, ক্লাউডের এই নিচের এই ভার্সন এখানে দেখা যাবে। এই দেখো সনেট 4.6, তাই না? এখানে যদি ক্লিক করো, তোমার অনেক ধরনের মডেল আছে, তাই না? তো মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা কি করে ব্রাদার? মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা এই যে মডেলগুলো, এই মডেলগুলো আসলে ওরা কি করে, বিল্ড করে, যেটা এআই ইঞ্জিনিয়াররা করে না, যেটা কি এআই ইঞ্জিনিয়াররা করবে না। ওকে, আচ্ছা, এখন আসো, তাহলে এআই ইঞ্জিনিয়ারদের কাজ কি? এআই ইঞ্জিনিয়ার মডেল না বানানোর কাজ করে, ও কি করে, ও কি কাজ করে, ডেভেলপমেন্টের কাজ করে। ডেভেলপমেন্ট, এন্ড এই ডেভেলপমেন্ট মানে কি, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, মানে অ্যাপ ডেভ লিখছি, মানে অ্যাপের মধ্যে ওয়েবও আছে, নট জাস্ট মানে অ্যাপ মানে যে অ্যাপ এটা না আর কি। অ্যাপ্লিকেশনের মধ্যে দেখো, অ্যাপ্লিকেশন হইতে পারে কয় ধরনের, 2 ধরনের। একটা হলো কি অ্যাপ, আরেকটা কি ভাই ওয়েব। ওকে, বুঝা গেছে? আচ্ছা, সো
এই যে ডেভেলপমেন্ট করে, ওই ডেভেলপার কারা? এআই ইঞ্জিনিয়াররা। ওরা কি করে? এআই এজেন্ট বানায়, ঠিক আছে, ওয়েবসাইট বানায়, অ্যাপ বানায়, এইগুলোর মধ্যে ওরা কি করে? এআই কে ইন্টিগ্রেট করে। ইন্টিগ্রেট মানে ওই যেই মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা যে মডেল বানাইছিল, মডেল, ওই মডেলকে এখানে কি করে? ফিট করে দেয়। এখানে কি করে দেয় ভাই? ফিট করে দেয়, তাই না? ধরো একটা চ্যাটবট বানাইলো, চ্যাটবট। এখন এই ইঞ্জিনিয়াররা কি করে? ওরা ওই আলাদা মডেল বানায় না, ঠিক আছে, মেশিন লার্নিং মডেল বানায় না। ওরা কি করে? ওই মডেলগুলা কি করে দেয়? ওই চ্যাটবটের মধ্যে কি করে দেয় ভাই? ইন্টিগ্রেট করে দেয়। বোঝা গেছে? যখন এআই এজেন্টও বানানো হয়, তখন ওরা কি মেশিন লার্নিং মডেলগুলোকে চ্যাটবটে ইন্টিগ্রেট করে দিবে, রাইট? ওরা মডেল বানাবে না। ওকে, আচ্ছা, এরপরে আসো ডাটা সায়েন্টিস্ট। এই ডাটা সায়েন্সের মধ্যে সব পড়ে, এই যে এমএল আসলে আসবে, এআই চলে আসবে, ইচ এন্ড এভরিথিং সব চলে আসে। এর লগে কিসের মধ্যে ভাই? ডাটা সায়েন্সের মধ্যে। ডাটা সায়েন্সের মধ্যে হলো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ডিপ লার্নিং ইঞ্জিনিয়ার, ওপেন এআই ইঞ্জিনিয়ার, সবগুলো কোথার মধ্যে পড়বে ভাই? ডাটা সায়েন্সের মধ্যে। এই ডাটা সায়েন্সের আরেকটা ইয়েও কিন্তু আছে, যে ডাটা অ্যানালাইজ বা ডাটা অ্যানালাইসিস আর কি, যাদেরকে বলা হয় ডাটা অ্যানালিস্ট। ওকে, তাই না? এটাও কিন্তু কোথার মধ্যে পড়বে ভাই? ডাটা সায়েন্সের মধ্যে পড়ে। সো ডাটা সায়েন্সের ইয়েটা, যারা ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার, তারা মনে করো সব কিছু নিয়ে কাজ করে। তারা মডেলের বিল্ডিং করে, তারা অ্যাপ্লিকেশনও ডেভেলপ করে, তারা কোনো একটা কোম্পানির যে মার্কেটিং যে স্ট্র্যাটেজিস অথবা যে ডাটা অ্যানালাইসিস বা মানে কি করে, তোমার অনেক বছরের ডাটা অ্যানালাইসিস করে ওরা বিভিন্ন ধরনের প্রেডিক্ট করে আর কি, যে নেক্সট মান্থে আমার কোন জিনিসগুলো যাওয়া উচিত, নেক্সট মান্থে কোন প্রোডাক্ট গুলা ইনভেন্টরিতে উঠানো উচিত, নেক্সট মান্থে কোন প্রোডাক্ট গুলো ইনভেন্টরিতে উঠানো উচিত না, এগুলো যারা অ্যানালাইসিস করে বলে, তারাই আমার মূলত কি ভাই? ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার। বুঝা গেছে? সো এই এই যে বিশাল যে সেক্টরটা অফ মেশিন লার্নিং এবং এআই, এই সেক্টরের যে কোনো একটা সেক্টরে তুমি চাইলে কি করতে পারো ভাই? পুশ করতে পারো বা নিজেকে পুশিং করতে পারো। হতে পারে সেটা এআই এ, হতে পারে সেটা মেশিন লার্নিং, হতে পারে সেটা কি ডাটা সায়েন্স। হ্যাঁ, ওকে। এখন দেখো, নেভিগেট দ্য ওয়ার্ল্ড অফ মেশিন এমএল এবং এমএল রিসার্চ। ওকে, সো এখানে কি হবে দেখো, ইন্ট্রোডাকশন এন্ড অবজেক্টিভ কি আছে, দেখো কি লিখছি, সেটিং দ্য স্টেজ অফ আওয়ার এমএল জার্নি। 2 নাম্বার কি, কোর এমএল কনসেপ্ট এন্ড রিসার্চ, আন্ডারস্ট্যান্ডিং দ্য ফান্ডামেন্টাল এন্ড রিসার্চ ল্যান্ডস্কেপ। 3 কি, লেটেস্ট মডেল এন্ড ট্রেন্ডস। ওকে, then hands-on example, then research skills, tips, and then Q&A sections. Okay, আচ্ছা, সো প্রথমে আমাদেরকে কি জানতে হবে ভাই? অবজেক্টিভ জানতে হবে, মেশিন লার্নিং অবজেক্টিভ জানতে হবে, তারপর রিসার্চ সম্বন্ধে জানবো, মডেল সম্বন্ধে জানবো, দুই একটা প্রজেক্টসের ইয়ে দেখবো, দেন রিসার্চের টিপস এন্ড দেন কোশ্চেন নিব, রাইট? আচ্ছা, এরপর গেছে ফান্ডামেন্টালস। দেখো, ফান্ডামেন্টালস আমরা কি দেখতেছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমস দ্য সিমুলেটস হিউম্যান ইন্টেলিজেন্স। ডিপ লার্নিং আছে এর মধ্যে, তাই না? ডিপ লার্নিং মধ্যে কি আছে? নিউরাল নেটওয়ার্কস ফর কমপ্লেক্স প্যাটার্নস। ওকে, এন্ড দেন কি মেশিন লার্নিং অ্যালগরিদম দ্যাট লার্নস ফ্রম দ্য ডাটা। ওকে, তিনটা সেকশন আছে, এআই ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, দেন কি এমএল এন্ড কি ডিএল, এএল, এআই, এমএল, ডিএল, এআই, এমএল, ডিএল, তাই না? তিনটা জিনিস একটু মনে রাখি। ওকে, এখানে চলে আসা এখন এআই, এমএল এবং ডিএল, তাই না? আচ্ছা, এখন দেখো, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই যে সেক্টরটা, এই সেক্টরটার দুইটা সাব ব্রাঞ্চ হলো কি, এমএল এন্ড কি ভাই ডিএল। এমএল তো মানে মেশিন লার্নিং, আর ডিএল মানে কি ডিপ লার্নিং, তাই না? এই যে ডিপ লার্নিং, এটাও কিন্ডা কি মেশিন লার্নিং এরই ভাই। বোঝা গেছে? যেমন কি মেশিন লার্নিং এর আরেকটা সেক্টর কি আছে ভাই? নরমালি দেখো, এই যে ডিপ লার্নিং, এই ডিপ লার্নিং এ দেখো এখানে কি বলছি আমি? ডিপ লার্নিং এ বলছি নিউরাল নেটওয়ার্ক, হ্যাঁ, নিউরাল নেটওয়ার্কস ফর কমপ্লেক্স প্যাটার্ন, তাই না? আচ্ছা, এই নিউরাল নেটওয়ার্ক যেটা, এটা হইতে পারে তোমার ইমেজের ক্ষেত্রে, হইতে পারে ভিডিওর ক্ষেত্রে আমরা কাজে লাগাচ্ছি, হইতে পারে টেক্সটের ক্ষেত্রেও। বুঝা গেছে? এখানে অনেক কমপ্লেক্স প্যাটার্ন ওরা কি করে ভাই, মানে কমপ্লেক্স প্যাটার্ন নিয়ে মানে আমরা ইয়ে করি, কাজ করি। এখন যখন ইমেজ এবং ভিডিও চলে আসে, তখন এখানে আরেকটা জিনিস চলে আসে, যেটাকে বলা হয় কম্পিউটার ভিশন। বুঝা গেছে?
জানো, তোমরা কি জানো যে কম্পিউটার ভিশন ইঞ্জিনিয়ার আলাদা আছে? তার মানে কি? না ভাই, জানি না এটা। হ্যাঁ, এনএলপি ইঞ্জিনিয়ারও আছে আলাদা। এনএলপি ইঞ্জিনিয়ার দেখো, এই মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের মধ্যে এনএলপি চলে আসে, এর মধ্যে কম্পিউটার ভিশন চলে আসে, এর মধ্যে ডিপ লার্নিং চলে আসে। সো এই প্রত্যেকটা সেক্টরেও আলাদা আলাদা ইঞ্জিনিয়ার আছে বা আলাদা আলাদা এক্সপার্টস আছে, বুঝা গেছে? তারা শুধুমাত্র এই বিষয়টাতে এক্সপার্ট, তারা অন্য বিষয়ে এক্সপার্ট না। তারা টেক্সট, কেউ কেউ আছে টেক্সচুয়াল ডাটা বা টেক্সট বা ক্যাটেগরিক্যাল জিনিসগুলা, যেগুলা কি এনএলপি ইঞ্জিনিয়ার বলা হয়। সো তারা টেক্সট নিয়ে অনেক বেশি ভালো মানে এক্সপার্টিস আছে ওনাদের। কারো কারো ধরো তোমার এক্সপার্টিস হলে গিয়ে তোমার ভিডিওস, ইমেজেস। সো কারো কারো এই সেক্টরটাতে তোমার অনেক বেশি এক্সপার্টিস। ওকে, সো কারো কারো ক্ষেত্রে বোথ কেসের ক্ষেত্রে তোমার অনেক বেশি এক্সপার্টিস আছে। সো প্রত্যেকটা সেক্টরে তোমরা যদি মেশিন লার্নিংটাকে শিখো, এর মধ্যে এনএলপি চলে আসবে, এর মধ্যে ডিপ লার্নিং চলে আসবে, এর মধ্যে কম্পিউটার ভিশন চলে আসবে, ইচ এন্ড এভরিথিং এর মধ্যে কি মেশিন লার্নিং এর মধ্যে চলে আসবে আর কি। ভাই তাহলে ডিপ লার্নিং এর ভিতরে কি আমাদের ট্রান্সফরমার এবং হচ্ছে হোয়াইট ভেক্টর এগুলো ডিপ লার্নিং এ পড়ছে না মেশিন লার্নিং এ পড়ছে এগুলো? ট্রান্সফরমার, আরেকটা কি বলছো? ভেক্টর। ভেক্টর। হ্যাঁ। ওকে, ট্রান্সফরমার ভেক্টর, ভালো কোশ্চেন করছো। দেখো, ট্রান্সফরমার তুমি যেটা বলছো সেটা হলো ট্রান্সফরমার লার্নিং, তাই না? জি ভাই, এটা হচ্ছে ট্রান্সফরমার, এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর জন্য। হ্যাঁ, ট্রান্সফরমার লার্নিং। ওকে, দিস ইজ এই ডিপ লার্নিং এর মধ্যে এটা, বোঝা গেছে? এবং এই এই জায়গায় যে ভেক্টরের কথাটা বললাম তুমি, এই ভেক্টরটা ইমেজের ক্ষেত্রেও হইতে পারে, এই ভেক্টরটা টেক্সটের ক্ষেত্রেও হইতে পারে। কেন? কেন আমি বলি, কারণ আমাদের মেশিন ইমেজ বুঝে না, আমাদের মেশিন কি বুঝে না, টেক্সটও বুঝে না। আমাদের মেশিন কি বুঝে ভাই? নিউমেরিক্যাল ভ্যালু। নিউমেরিক্যাল ভ্যালু। সো নিউমেরিক্যাল ভ্যালু মানে কি ভাই? ভেক্টরই বুঝে, বোঝা গেছে? ভেক্টর মানে কি? ইমেজের ক্ষেত্রে সেটা কি হয়? সেটা হয় পিক্সেল ভ্যালু। আর টেক্সটের ক্ষেত্রে কি হয়? সেটাকে ধরো তোমার কি, এটাকে এই যে টেক্সট গুলাকে কনভার্ট করে বিভিন্ন ভেক্টর অথবা কি নিউমেরিক্যাল ভ্যালুতে নেওয়া হয়। ওই জি ভাই, নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে তখন ওই টেক্সটটাকে ডিফাইন করা হয়। যেমন ধরো লেখা লেখা আছে ধরো আই লাভ বাংলাদেশ, তখন এই টেক্সটটাকে, এই যে আই কে, লাভ কে, এই বাংলাদেশকে ওরা একটা কি কি করে ভাই? নিউমেরিক্যাল ভ্যালুতে আসলে আমরা কি করে ফেলি? কনভার্ট করে ফেলি। টেক্সট থেকে কনভার্ট করে কি করে ফেলি? নিউমেরিক্যাল ভ্যালুতে নিয়ে যায়। দেন দেন হলো গিয়ে তোমার কি বিভিন্ন ধরনের প্রেডিকশন এন্ড বাকি স্টাফস হয়। এন্ড যখন আবার একটা ক্যাটেগরিক্যাল ভ্যালু বা এরকম একটা লাইন তোমাকে প্রিন্ট করতে হবে, তখন ওই নিউমেরিক্যাল ভ্যালু থেকে কনভার্ট করে আবার কি ভাই? টেক্সচুয়াল ভ্যালুতে কনভার্ট করা হয়। এন্ড ওইটাই কি আমরা আলটিমেটলি কি ভাই প্রেডিকশনের মধ্যে পাই, বুঝা গেছে? সো এইভাবে আসলে মূলত আমাদের কাজগুলো হয় আর কি। ইয়েস, এই যে ট্রান্সফর্মার লার্নিং বলো, তারপরে তোমার এই রেইনফরমেন্ট লার্নিং বলো, আরো অনেক ধরনের ইয়ে আছে যেগুলা নতুন এআই তে আসলে ফিট হচ্ছে আর কি। হ্যাঁ, যারা ডেভেলপাররা তারা এগুলো সব ইউজ করতেছে। এজেন্টিক এআই বলো, সব ইউজ করতেছে। সবকিছুকে এই মেশিন লার্নিং এন্ড এআই এর মধ্যেই আর কি কি ইনক্লুডেড হয়ে যাবে। আমি তোমাদেরকে ডাইভার্ট করে দিতে চাচ্ছি না যে বিশাল বড় বড় টার্ম বলে, আমি জাস্ট বলতেছি যে এইগুলোর মধ্যে, যে এমএল এর মধ্যে সবকিছুকে একদম কি ইনক্লুডেড। সো নিজেকে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় করার জন্য তোমাকে ডাটা নিয়ে খেলাধুলা করতে হবে, তোমাকে প্রবলেম সলভিং নিয়ে খেলাধুলা করতে হবে, তোমাকে ডেভেলপমেন্ট নিয়ে খেলাধুলা করতে হবে। সো এই যে সবকিছু সমন্বয়ে তুমি একটা নিজেকে কি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা এআই ইঞ্জিনিয়ার অথবা ধরো তোমার ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার, এই তিনটার যে কোনো একটা কি তুমি নিজেকে প্রুভ করতে পারো আর কি। আচ্ছা, এরপর কি আছে দেখো, এমএল ইন রিয়েল ওয়ার্ল্ড। দেখো, তোমার এই যে মেশিন লার্নিং যেটা তোমরা এটা নিয়ে যে কাজ করো আর কি, সো এটা আসলে রিয়েল ওয়ার্ল্ডের, উইদাউট রিয়েল ওয়ার্ল্ড কি মেশিন লার্নিং হয়েছে? হয় নাই কিন্তু, তাই না? দেখো, হেলথ কেয়ার, তার মানে কি ডিজিজ প্রেডিকশনস, মেডিকেল ইমেজ অ্যানালাইসিস, তাই না? এগুলো করতেছে। এগুলো অনেক বাচ্চা জিনিস। হ্যাঁ, এই যে তোমার ডিজিজ প্রেডিকশন, দেন এই যে তোমার মেডিকেল ইমেজ অ্যানালাইসিস, এগুলো অনেক বাচ্চা জিনিস, এগুলো এখন আর চলে না। হ্যাঁ, এখন কি চলে? তুমি দেখছো কিছুদিন আগে বের হইছে যে চায়নারা একটা এমন ইয়া তৈরি করছে মেশিন, ওরা এক প্রদেশ থেকে মানে এক সিটি থেকে অন্য সিটিতে অপারেশন করতেছে রোবটের মাধ্যমে, রাইট? দেখছো মনে হয়, তো নিউজ আসছে আর কি। সো এই যে মানে রেভলিউশনস, এইগুলো আসলে মূলত কি ওকে ওকে
এই যে রেভলিউশন, এই রেভলিউশন কার মধ্যে মানে কার দ্বারা আসছে বা কিসের দ্বারা? মেশিন লার্নিং এন্ড এআই ছাড়া আসলে এগুলো কি পসিবল ছিল না। আর যেই দেখলা হেলথ কেয়ারের জন্য যেই কনসেপ্টটা আমি লিখলাম, এটা জাস্ট মানে কি বলে এটাকে, এটা জাস্ট একটা মানে একদম সিলি একটা জিনিস, একদম ছোট একটা জিনিস ইয়া মেশিন লার্নিং এর। বুঝা গেছে? তুমি যখন মেশিন লার্নিং এন্ড এআই এর জগতে ঢুকবা, তখন তুমি বিশাল বড় বড় জিনিস দেখতে পারবা। যেমন মেশিন লার্নিং এন্ড এআই এর আহ, আহ, এক একটা এক্সাম্পল হলো গিয়ে তোমার টেসলা। ঠিক আছে? টেসলা কি করে ভাই? টেসলা অথবা তোমার বিওয়াইডির যে কার গুলো আছে, হ্যাঁ, বিওয়াইডি কোম্পানি নাম শুনছো হয়তো। তো ওদের কার অথবা টেসলার কার, ওরা কি করে ভাই? ওরা কিন্তু কি বলতো, ওরা কিন্তু চোখ দিয়ে দেখে, ওদের বাইরে কি বডির মধ্যে কি আছে ভাই? চোখ আছে, তাই না? কম্পিউটার ইয়া তোমার ক্যামেরা লেন্স লাগানো আছে, ক্যামেরা লেন্স লাগানোর মধ্যে ওরা কি ইমেজ ক্লাসিফিকেশন করে, তাই না? যে ওরা দেখে যে ওদের আশেপাশে পুরো 360 ডিগ্রিতে কত দূরে কোন একটা গাড়ি আছে, বা ওরা দেখো, ওরা কি করে একটা লেন মেনটেন করে চলে। একটা রাস্তায় দুইটা লেন আছে, ওরা রাইট লেনে তুমি যদি কোথাও যেতে থাকো, রাইট লেন অথবা লেফট লেন মেনটেন করে কি চলাচল করে। কিভাবে? বিকজ অফ ওই যে মাঝখানে যে তোমার কি মানে দেখো রাস্তার মাঝখানে একটা কি লাইন দেওয়া আছে, তাই না? যেটা দিয়ে কি আমরা লেন লেন বুঝি আর কি। ওই লেন ও কি করতে পারে? পড়তে পারে। তার মানে কি ও ও রিয়েল টাইম ভিডিও অ্যানালাইসিস করতে পারে। এখন দেখো রিয়েল টাইম ভিডিও অ্যানালাইসিসের মধ্যে কি হয়? ওইখানে কি হয়? ভিডিও থেকে ইমেজকে কনভার্ট করে, কনভার্স থেকে ওই ইমেজ থেকে তোমার নিউমেরিক্যাল ভ্যালু হয়, পিক্সেল ভ্যালু আছে, বিভিন্ন ধরনের লেয়ার ইউজ করা হয়। আমরা যখন মানে ইমেজ ক্লাসিফিকেশন বা সামথিং এগুলো নিয়ে পড়বো, তখন আর আসলে জিনিসগুলো বুঝবো। ওইখান থেকে ওরা ডিসটেন্স ক্যালকুলেট করে দেন তোমাকে, মানে ও ডিসিশন নেয়, ঠিক আছে, বা প্রেডিক্ট করে যে আচ্ছা ঠিক আছে আমাকে আরেকটু টানে করতে হবে, ধরো তোমার আরেকটু বামে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দুইজন হাত তুলছে আমরা। প্রথমে তন্ময় পাল হাত তুলছো, তন্ময় পালে কোশ্চেন নিব, এন্ড দেন ক্রেভিংস ফর আর্টস এর কোশ্চেন নিব। প্রথমে তন্ময়। ভাই তাহলে টেসলাটা যে সেন্সর মাধ্যমে হচ্ছে সেই ইনপুটটা নিচ্ছে বা ইমেজেরটা ইনপুট নিচ্ছে, ডাটাটা নিচ্ছে, তো সেক্ষেত্রে কি মেশিন লার্নিং উইথ আইওটি ইউজ হয় সেন্সর হিসেবে? সেক্ষেত্রে কি হয় কিনা, সেক্ষেত্রে কি হয় কিনা মেশিন লার্নিং উইথ আইওটির কাজ কি হচ্ছে এখানে? ইয়েস, এখানে দেখো আইওটিটা যে মানে আইওটির যে মানে সেকশনটা আর কি, এইখান আইওটি আসলে চলতো না যদি আসলে মেশিন লার্নিং মোটামুটি না আসতো আর কি। ঠিক আছে? দেখো আইওটিতে তুমি বলতে পারো, যেমন ধরো তুমি একটা এই যে আমরা ধান ভাঙাই মেশিন দেখছো তো, নাকি চাল ভাঙাই মেশিন দেখছো না? জি ভাই। এটাও একটা আইওটির প্রজেক্ট ধরো, ঠিক আছে? এটা একটা মেশিনের প্রজেক্ট ধরো, তোমার এটা ওই যে কি বলে এটাকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা ধরো তোমার এই যে লোহা টোয়া দিয়ে বা মেটাল জিনিস দিয়ে এই জিনিসটা বানায়। বাট ধরো এটা যেহেতু মানে কি বলে ওর যেহেতু চার্জ লাগে, ও বিদ্যুতের মাধ্যমে চলে, ধরো এটা একটা আইওটি প্রজেক্ট, ও কিন্তু ডিসিশন নিতে পারে না, তাই না? সো এই একটা আইওটির প্রজেক্টকে যে কোনো ধরনের আইওটি প্রজেক্টকে বা মেশিন লার্নিং প্রজেক্ট তখনই তুমি বলতে পারবা, বা এআই প্রজেক্ট তখনই তুমি বলতে পারবা যখন ওর ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি ওর মধ্যে থাকবে। টেসলার মধ্যে সেম এই জিনিসটাই আছে। ও কি করে? ও মূলত একটা আইওটি প্রজেক্ট, উইদাউট মেশিন লার্নিং ও একটা আইওটি প্রজেক্ট টেসলা, ঠিক আছে? এন্ড যখন ওর মধ্যে একটা মানে মেশিন লার্নিং অথবা ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিস দেওয়া হয়েছে, তখন এটা মেশিন লার্নিং এন্ড আইওটি দুইটা বোধ আর কি ওর মধ্যে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে আর কি। বোঝা গেছে তোমার? জি ভাই, বুঝতে পারছি। ওকে ওকে, এরপরে হলো গিয়ে এই যে ফাহাদ বলো। ভাইয়া, টেসলার যে গাড়িটা এই যেটা আমরা দেখতেছি এখানে হচ্ছে মেশিন লার্নিংটা ইউজ করা হয়েছে। এখানে ডিপ লার্নিং ইউজ করলে কি হইতো? ইউজুয়ালি আমরা জানি যে হচ্ছে ডিপ লার্নিংটা মানে ওকে যেটা ট্রেন করা হয় সেটার সাথে হচ্ছে ও নতুন কিছু ইনোভেটিভ অ্যান্সার দেয় আর কি। তো সেক্ষেত্রে ডিপ লার্নিং মানে যদি সিচুয়েশন যেটা ওকে ট্রেন করা হয় না, এমনও তো হতে পারে গাড়িটা এমন সিচুয়েশনে পড়ছে বা এমন রাস্তায় পড়ছে যেটা ওকে ট্রেন সেভাবে করাই হয় না। তো ডিপ হ্যাঁ, লার্নিং থাকলে ইন্টিগ্রেট করলে কি এটা মানে আরেকটু নো অ্যাডভান্স নো নো, হতো না? অবশ্যই না, ডিপ লার্নিং এর মধ্যে এটা পড়বে না। দেখো এটাকে বলে রিইনফোর্সমেন্ট লার্নিং। কি বলে এটাকে? রিইনফোর্সমেন্ট লার্নিং। এটা তো আরেকটু অ্যাডভান্স। ওকে, আচ্ছা উপরে মেনশন, আচ্ছা উপরে তোমার কোশ্চেন অ্যান্সার দিব। ওকে, ক্রেভিংস। ওকে, আগে ফাদারটা বলে নি আর কি। দেখো এটাকে রিইনফোর্সমেন্ট লার্নিং বলে। ও কি করে জানো? ট্রায়াল এন্ড এরর থেকে শিখে, ট্রায়াল এন্ড এরর থেকে শিখে এমন কোন একটা সিচুয়েশনে পড়লো যে সিচুয়েশন ও আগে জীবনে কোনো সময় দেখে নাই, জীবনে কোনো সময় দেখে নাই, কিন্তু ও ওইটার সিমিলার কোন সিচুয়েশন তো ও দেখছে অ্যাটলিস্ট, রাইট? যখন একটা গাড়িকে তো মানে ট্রায়াল এন্ড এরর ছাড়া তো টেস্টিং, ট্রায়াল এরর এন্ড টেস্টিং তিনটা জিনিস, এই তিনটা জিনিস ছাড়া তো মাঠে নামাই দেওয়া হয় নাই, তাই না?
সো ওকে তো এমন এমন জিনিসই দেখানো হয়েছে যে জিনিসগুলো আসলে কি অলওয়েজ পসিবল। বাট তোমার কোশ্চেনটা হলো ভাই এমন এমন জিনিস আছে যে জিনিসটা ধরে না কোনো সময় দেখলোই না, কিন্তু এর সিমিলার বা কিংবা 10% সিমিলার জিনিসও তো ওর লাইফেও দেখছে, তাই না? থিঙ্কিং করছে, রাইট? হ্যাঁ, সো তা তো ওইখান অবশ্যই। থেকে ইয়েস, ও ওইখান থেকে ডিসিশনটা মেকিং করে, এন্ড এটাকে বলে রিইনফোর্সমেন্ট লার্নিং। ওকে, আমরা যখন অনেক অ্যাডভান্সে চলে যাব, রিইনফোর্সমেন্ট লার্নিং, ট্রান্সফার লার্নিং, ফেডারেটেড লার্নিং, এজেন্টিক এআই, জেনারেটিভ এআই, এই যে জিনিসগুলো আছে এইগুলা হলো গিয়া কি ফিউচার ওয়ার্ল্ড। ওকে, আমরা গদবাধা মানে মেশিন লার্নিং মানে বানাইলাম, জাস্ট মডেলই বানাইলাম, এগুলো এখন আর কি ভাই চলে না ভাই, এগুলো এখন আর কি খায় না আর কি, যদি বাংলা ভাষা বলে আর কি। সো এই যে জিনিসগুলো অনেক মানে কি বলে এটাকে, অনেক বিস্তর আলোচনা আছে প্রত্যেকটা যেমন জেনারেটিভ যদি এটা নিয়ে কথা শুরু করি দেখা যাবে 4-5টা ক্লাস ইজিলি তোমাদেরকে ইজিলি মানে কথা বলা যাচ্ছে আর কি। সো বাস জাস্ট এই কিওয়ার্ড গুলো জেনে রাখো যে প্রত্যেকটা কি কি লার্নিং আছে, কি কি টেক স্ট্যাক আসতেছে। সো এই জিনিসগুলো আমাদেরকে মানে নিয়ার ফিউচারে আর কি জানতে হবে, হ্যাঁ, যদি আমরা মেশিন লার্নিং অথবা এআই এর ফিল্ডে আর কি মানে পুশিং করতে চাই আমাদেরকে। বুঝে গেছো ফাহাদ? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম। কেভিং ফর আর্টস আমাদেরকে বলছে যে ভাইয়া, ওয়ান কোশ্চেন আই ওয়ান্টেড টু আস্ক, হুইচ স্কিল উড বি ভেরি essential to start a beginner in this field that you are explaining, okay? And should we start mind stack development or machine learning or the data analytics? Can you please explain this, which one is right now very useful? Okay, আচ্ছা, তোমার কোশ্চেনে আসি। ফাহাদ, এটা হাত নামায় ফেলো। আচ্ছা, এখন তুমি খুব ভালো কোশ্চেন করছো, ক্রাভিংস ফর আর্টস। তুমি মার্নস্ট্যাকের কথা বলছো, তুমি মেশিন লার্নিং এর কথা বলছো, এন্ড ডাটা অ্যানালিটিক্স এর কথা বলছো। ডাটা অ্যানালিটিক্স যারা, এই ডাটা একদম কোর ডাটা অ্যানালিটিক্স যারা, তারা কিন্তু মেশিন লার্নিং অ্যানালিটিক্স না। তারা কি পারে ধরো, তারা এক্সেল শিট পারে, তারা হইলো গিয়ে তোমার পাওয়ার বিআই পারে, তারা কি পারে, তারা হইলো গিয়ে তোমার এই যে আরো বিভিন্ন টুলস আছে, যে টুলস গুলো কি ভিজুয়ালাইজেশনে কাজ করে। হ্যাঁ, হাদব আদব মানে হাদবেও কাজটা করা যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা টুলস, রাইট? জি ভাই, এটা একটা টুলস। ওকে 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 ওকে, আমি শুনি, থ্যাংক ইউ ভাই, আমি জাস্ট পাওয়ার বিআই নাম শুনছি। ওকে, সো এরকম অনেক ভিজুয়ালাইজেশন এন্ড অনেক অ্যানালাইটিক্স টুল আছে আর কি, যেগুলো তুমি করতে পারবা, যেগুলো কিন্তু মেশিন লার্নিং এর মধ্যে পড়বে না। বোঝা গেছে? ডাটা অ্যানালাইটিক্স একটা পার্ট, যে পার্টটা জানলে ভালো ফর মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। অ্যাজ এ মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ডাটা অ্যানালাইটিক্স জানলে ভালো, বাট ডাটা অ্যানালাইটিক্স এন্ড মেশিন লার্নিং ফুলি ডিফারেন্ট। ওকে, সো ডাটা অ্যানালিসিস কি করবা তুমি? এক্সেল শিট নিয়ে, এক্সেল তোমাকে মাস্টার হইতে হবে, মাস্টার অফ এক্সেল হইতে হবে, এক্সেল শিট হইতে হবে, দেন মাস্টার অফ পাওয়ার বিআই হইতে হবে, দেন মাস্টার অফ এই যে হাদব যেটা বললো, তন্ময় বললো, এই টুলস ইউজ করার তোমাকে জানতে হবে আর কি। বুঝা গেছে? আর মারনে কি হবে, মারনে তুমি কি ভাই সবকিছু তুমি জানতেছো, রাইট? মানে তুমি ফ্রন্ট এন্ড করতেছো, তুমি আবার ব্যাক এন্ডেও তুমি কাজ করতেছো, তুমি আবার সার্ভার সাইডেও তুমি কাজ করতেছো, হ্যাঁ, তুমি ধরো ডিজাইনেও তুমি কাজ করে ফেলতেছো, মানে ডিজাইনের আইডিয়া তোমার মাথায় রাখা লাগবে মার্নস থেকে ডেভেলপার হওয়ার জন্য। তো তোমাকে আমি কোশ্চেনটা তোমার উপর আমি রেখে দিতে চাই, তুমি নিজেকে আজকে কোশ্চেন করবা, তোমার কি মানে এই যে কি বলে এটাকে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই যে তুমি একটা ওয়েবসাইট বানাইতেছো বা বিশাল বিশাল কোড করতেছো, তোমার কি এরকম কিছু ভাল লাগে, নাকি তুমি এমন এমন কিছু শিখতে চাও যেই জায়গায় এই যে বিশাল বিশাল কোডটাকে তুমি নিজে করতেছো না, আরেকজন করে দিচ্ছে, তুমি ধরো ইনস্ট্রাকশন দিয়ে কোডগুলো কি করে ফেলতেছো, তাই না? আচ্ছা, এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তোমাকে ডিসিশন নিতে আমি ইজি করে দিবে। ডিসিশন তুমি কি নিবা? দেখো, ডিসিশন আমাকে যদি জিজ্ঞেস করো, তোমাকে ডাইভার্ট করে কোথায় নিয়ে যাবে ভাই? মেশিন লার্নিং এর দিকে নিয়ে যাবে। কারণ কি, হ্যাঁ, তুমি একজন মান ডেভেলপার হওয়ার পরেও কিন্তু তোমার কি ভাই মেশিন লার্নিং এর নলেজ লাগবে। বিকজ অফ কেন লাগবে আমি তোমাকে বলি। যে অফিস গুলা বা জব সেক্টর গুলা, তো ওরা ক্লায়েন্টদের রিকোয়ারমেন্টস থাকে যে ভাই আমাকে এমন একটা প্রোডাক্ট দিতেছি, এই প্রোডাক্ট আমাকে 3 মান্থসের মধ্যে ডেভেলপ করে দেওয়া লাগবে, অথবা 4 মান্থসে ডেভেলপ করে দেওয়া লাগবে। হ্যাঁ, এই যে ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস, এই ক্লায়েন্টস রিকোয়ারমেন্টস গুলো তোমাকে কি করতে হবে ভাই? ফুলফিল করতে হবে, নাহলে কিন্তু তুমি কি বাজারে বেশি টিকতে পারবা না। তোমার ধরো এরকম অনেকেই আছে যারা কি তোমার জায়গায় এসে ইজিলি ওরা কি করে ফেলবে,
ওই প্রোডাক্টটা হ্যান্ডেল করে ফেলতে পারতেছে ওই কম সময়ের মধ্যে। সো তোমাকে আমি বলবো যে যেহেতু নিয়ার ফিউচার ওয়ার্ল্ডটা এআই এর জন্য, তুমি যদি ডেভেলপমেন্টে ভালো পারো, এআই ফিল্ডে আসলে তোমার জন্য অনেক বেশি মানে কি হবে, বেনিফিটেড হবা তুমি। যারা ডেভেলপমেন্ট ভালো পারি তারা যদি মেশিন লার্নিং আসে, মেশিন লার্নিং অথবা এআই তে আসে, তারা অনেক বেশি কি বেনিফিটেড হয়। কেন? কারণ এআই তে আমরা কি করি, বা জব সেক্টর গুলোতে আমরা কি করি, আমরা অ্যাপ্লিকেশনই ডেভেলপ করি। আর যারা এআই ইঞ্জিনিয়ার, যে আমি যে ডাটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার অথবা এআই ডেভেলপার, আমরা কি করি ভাই, আমরা ব্যাক এন্ডে কাজ করি ভাই। ঠিক আছে, আমরা কোনো একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডের যে এআই পার্ট আছে, এআই এর কাজটা আমরা করি। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের মানে প্রত্যেকটা ফুল ওয়েবসাইটে কি হচ্ছে ভাই, এআই নিয়ে কাজ হচ্ছে। ফুল ওয়েবসাইটে এআই ছাড়া কোনো কাজ হচ্ছে না। তোমাকে একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, তুমি দেখবা, আচ্ছা সবাই তো ই কমার্স বিজনেস তো আমরা বুঝি, তাই না? ই কমার্স বিজনেস তো বুঝি, তাই না? ই কমার্স বিজনেসে ইনভেন্টরি বলতে একটা কথা আছে না, ইনভেন্টরি, রাইট? ইনভেন্টরিতে আমরা কি করি, যে কতগুলা প্রোডাক্ট সেল হইতেছে, কতগুলা আসতেছে, কতগুলা স্টকে আছে, এই জিনিসগুলা মানে হিসাব টিসাব রাখি ফাহাদ, তাই তো? আমি কি ভুল বললাম? না ভাইয়া, ঠিক আছে। এগুলোই থাকে, প্রোডাক্ট ডিটেলস এন্ড সামথিং, এই জিনিস রিলেটেড গুলো থাকে। তুমি দেখো, তুমি একজন মানুষকে রাখলা, সে কি করে, সে সারাদিন বসে বসে কি ওই ইনভেন্টরিতে, আমার মোবাইল আছে আইফোন 17 প্রো ম্যাক্স আছে 10টা, আইফোন 17 প্রো ম্যাক্স এর অরেঞ্জ কালার, তারপরে ইয়েলো কালার, রেড কালার আছে এতটা এতটা করে। ঠিক আছে, সো ও কি সারাদিন বসে বসে তো ওকে তোমার ধরো মাসে তোমার 20-30 হাজার টাকা বেতন দিয়ে ওরে তোমার রাখতে হইতেছে, জাস্ট কি তোমাকে ডাটা এন্ট্রি করার জন্য, যে হ্যাঁ তোমার এই প্রোডাক্ট এতটাই আছে, ওই প্রোডাক্ট এতটুকু আছে, এই প্রোডাক্ট এতটুকু আছে। বাট ভাই, তুমি যদি তোমার ওয়েবসাইটের ওই জায়গাটাতে এমন একটা জিনিস ইন্টিগ্রেট করো, যে কি তুমি একটা পিডিএফ দিবা, যে পিডিএফ এর লিস্ট আছে, কি আছে, লিস্ট আছে, যে তোমার মোবাইল কতটা আছে, আইফোনের মধ্যে কতটা আছে, আইফোনের কোন মডেলে কতটা আছে, স্যামসাং এর কোন মডেলে কতটা আছে, এরকম জাস্ট ডিটেলস থাকলো, ধরো কথায় লেখা থাকলো ডিটেলস, বাংলা কথায় ডিটেলস লেখা থাকলো। এআইটাকে কি করবে জানো, তুমি জাস্ট ওই পিডিএফটা আপলোড করবে ওয়েবসাইটে। তুমি তোমার ওয়েবসাইটে, তোমার তো একটা ওয়েবসাইট থাকবে তাই না, তোমার তো বিজনেস একটা ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটে কি প্রোডাক্ট গুলো ভিজুয়ালাইজ হয়, যেমন লাইক দারাজ, তারপরে তোমার লাইক আলিবাবা, লাইক অ্যামাজন। সো ওদের ধরো তোমার বিভিন্ন প্রাইভেট মানে বিভিন্ন কি বলে প্রাইভেট কোম্পানি গুলো, যেমন ধরো তোমার বাটা বলো, ওয়ালকার বলো, তাই না? হ্যাঁ, স্প্লেট বলো, বা ধরো তোমার লটস বলো। সো ওদের কি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তুমি কি ইনভেন্টরিতে ঢুকলে তুমি কি দেখতে পাও, অনেক প্রোডাক্ট দেখতে পাও, জুতা টুতা দেখতে পাও, ওয়াচেস দেখতে পাও। সো ও কি করবে, ওই তুমি জাস্ট কি করবা, ডিটেলস দিয়ে রাখবা একটা পিডিএফ এর মধ্যে, একটা পিডিএফ আপলোড করবা, ইআই ওটাকে কি অ্যানালাইসিস করবে, ওসিআর করবে, ওসিআর মানে পড়বে পুরাটা থেকে টেক্সট ফেচ করবে, টেক্সট ফেচ করাকে বলা হয় ওসিআর, দেখে দেখে, ঠিক আছে? তো ও ওসিআর করবে, ওসিআর করে তোমাকে সুন্দর এক্সেল শিটের মতো কি তোমাকে ইনভেন্টরির ব্যাকএন্ডে এগুলো কি সব ডাটা স্টোর করে দিবে। দেখো তো, তুমি ওই যে সারাদিন লাগায় একজন যে এরকম কাজ করতেছে, ওইটা কি মানে 2 মিনিটের মধ্যে হয়ে যেতেছে না ফাহাদ? কোনো ঝামেলা আছে এখানে? না ভাইয়া, একদম। রাইট, সো হ্যাঁ, একদমই ঝামেলা ছাড়া হয়ে যেতেছে। সো প্রত্যেকটা ওয়েবসাইটে এখন রিসেন্ট ওয়ার্ল্ডে তোমার যত ওয়েবসাইট তৈরি করতেছে আর কি, হ্যাঁ, সব জায়গায় প্রত্যেকটা ওয়েবসাইটে এআই ইন্টিগ্রেটেড আছে, একদম মানে কোর লেভেল থেকে আছে আর কি। ঠিক আছে, সো এটা নেক্সটে থাকবে আর কি। ঠিক আছে, তো তুমি যদি মার্নো হইতে চাও, মার্নস্ট্যাক ডেভেলপার হইতে চাও, তোমার এআই নলেজ অনেক বেশি ভালো লাগবে আর কি। আচ্ছা, এরপরে তোমার কোশ্চেন কি ছিল, ইজ ইউআই ইউএক্স ইউআই মার্নস্ট্যাক ডেভেলপমেন্ট বাই অ্যাজ উই নিড টু ডু ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড, রাইট? হ্যাঁ, মার্নের মধ্যে ইউআই ইউএক্স নিয়ে কোনো কথা নাই। ঠিক আছে, মার্ন যে শব্দটা MERN, এটার মধ্যে ইউআই ইউএক্স নিয়ে কোনো কথা নাই। তবে তোমার উইদাউট ইউআই ইউএক্স এর নলেজ ছাড়া তুমি মার্নস্ট্যাক ডেভেলপার হইতে পারবে না। বিকজ অফ তোমাকে প্রোডাক্টটার নিড তোমাকে বুঝতে হবে। ইউআই ইউএক্স মানে কি, সেটা হলো প্রোডাক্ট নিডস ফর দ্য কি পিপল পারপাস। সো তোমাকে জানতে হবে, এই যে তুমি একটা ওয়েবসাইট বানাইতেছো, এটা কি পারপাসে ইউজ হবে, এটার কোন মডেল মানে কোন মানে ইউআইটা মানে কেমন, ইন্টারফেসটা কেমন হলে তোমার মানুষের জন্য অনেক বেশি ইজি হবে, বা তোমার মানুষের ক্ষেত্রে অনেক বেশি এক্সপেক্টেবল হবে। ঠিক আছে, তো তুমি এমন একটা ওয়েবসাইট বানাইলা, ধরো তুমি এমন একটা ওয়েবসাইট বানাইছো যে ওয়েবসাইটে তুমি ফেসবুকের মতো, হ্যাঁ, বাট তুমি লগ ইনের ক্ষেত্রে বা রেজিস্ট্রেশনে দিয়ে রাখছো তোমার মানে এমন একটা দিয়ে রাখছো যে ইউজারের প্যারেন্টস এর ডিটেলস থাকতেছে,
ইউজারের ভোটার আইডি কার্ড লাগতেছে, এগুলা কি, এগুলা কিন্তু নট ফিজিবল কোনো সলিউশনস না, রাইট? সো তোমাকে জানতে হবে যে ইউজার ইন থেকে বা ওরা যারা ইউজ করবে ওইটা কেমন কিভাবে ইজি হয় আর কি, তাই না? সো একজন ইউআই ইউএক্স যে ডিজাইনার আছে ওরা কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি সার্চ করে যে একজন ইউজার এন থেকে ইউজার কিভাবে কি চাইতেছে, এগুলো কিন্তু ওরা অনেক বেশি কি ভালো বুঝে আর কি। এই জন্যই যারা ইউএক্স ডিজাইনার হয় ওরা একসময় প্রোডাক্ট ম্যানেজার হয়ে যায় বা প্রোডাক্ট ইঞ্জিনিয়ার হয়ে যায় আর কি। হ্যাঁ, ওরাও এক ধরনের ইঞ্জিনিয়ার হয়, সেটাকে প্রোডাক্ট ইঞ্জিনিয়ার বলে আর কি, ঠিক আছে? তো তোমার 5 to 6 আওয়ার অথবা 8 ইয়ারের একটা লং লাগে ওদের আর কি। এই কি বলে এক্সপেরিয়েন্স লাগে যেমন একটা কোম্পানিতে। আশা করি অ্যান্সার পাইছো আর কি। ওকে, এরপরে দেখো ফাইন্যান্সে ইউজ করতেছে। তারপরে ধরো তোমার ফাইন্যান্সে কিভাবে ইউজ করে, তুমি ব্যাংকে যারা তোমাদের ধরো ইনভেস্ট করতেছে অথবা তুমি যে কোনো একটা বিজনেসে যারা ইনভেস্ট করতেছে, সো ওই ওই মানে ইনভেস্টের ক্ষেত্রে তুমি কিন্তু কি মানে ও কি ফ্রড কি না, হ্যাঁ? তুমি দেখো, তুমি স্টক মার্কেট তো দেখো, তাই না? স্টক মার্কেট কেউ কি স্টক করো নাকি? কারো কি স্টক আছে? আমার একটা ফ্রেন্ডের করে ভাইয়া, ও পড়াশোনায় ছাইড়া দিছে। মানে এটার জন্য হ্যাঁ হ্যাঁ এই যারা স্টকে ইয়ে করে এরা কিন্তু অনেক বেশি ট্যালেন্টেড হয়, জানো? এদের হ্যাঁ ভাইয়া, এদের ওই তোমার ছেলেটা ট্যালেন্টেড ছিল, ক্লাসে ভালো রেসপন্স করতো। হ্যাঁ, সো এইগুলো কিন্তু অনেক ট্যালেন্টেড না হইলে কিন্তু তোমার এই যে এগুলো করা যায় না আর কি, যে স্টক এক্সচেঞ্জে আর কি। তোমার এই যে বিশাল মানে ওদের ওদের অনেক বেশি মানে অলওয়েজ বিজি থাকা লাগে, কখন কি হইতেছে, কখন কোনটা বাইরে যাচ্ছে, কখন কোনটা কমে যাচ্ছে, তাই না? এখন তুমি তোমার মেশিন লার্নিং এর মাধ্যমে বা ইআই এর মাধ্যমে তুমি ওটা প্রেডিক্ট করতে পারবা যে যারা যারা কি করতেছে, ধরো তোমার স্টক করতেছে অথবা যারা ধরো একটা কোনো কোম্পানি, তুমি এখানে তোমার টাকাটা ইনভেস্ট করতে চাও, হ্যাঁ? তুমি আগে অ্যানালাইসিস করে দেখলা ও কি ফ্রড নাকি মানে ভালো, বুঝে গেছে? সো এইটার মাধ্যমে কি ফাইন্যান্সেও কিন্তু তুমি কি এটা কাজ করতে পারো। এই জন্য প্রত্যেকটা ব্যাংকে এখন রিসেন্টলি তোমার ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার কি হায়ার করতেছে, বুঝা গেছে? যে কোন একটা কাস্টমার, ধরো কোন একটা কাস্টমার যখন কোন একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুললো, ও তো বিভিন্ন ধরনের ওর মানে সুবিধা ব্যাংক থেকে নিবে বা সামথিং, অনেক অনেক লেনদেন বা ইয়া করবে। সো অনেক দেখা যায় ধরো তোমার ব্যাংক থেকে লোন বা অনেক কিছু নেয়। সো ওই কোম্পানির ওরা ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার বা এমএল ইঞ্জিনিয়াররা কি করে, ওরা প্রেডিক্ট করে যে মানে কোন কোন ইউজার আসলে ওদের আচরণ বিহেভিয়ারটা কেমন আসলে, হ্যাঁ? চার্ন প্রেডিকশন করে, ফ্রড প্রেডিকশন করে, সেগমেন্টেশনস করে, হ্যাঁ? তারপরে তোমার এলটিভি প্রেডিকশনস করে, হ্যাঁ? তারপরে তোমার এঙ্গেজমেন্ট প্রেডিকশন করে, উনি কতটা এঙ্গেজ আছে ব্যাংকের প্রতি, ঠিক আছে? ব্যাংকের সাথে যে বেশি এঙ্গেজ তাকে বেশি অফার দেয়, তাই না? যেমন ধরো আমাকে এখন আমার বাংলালিংক সিম থেকে 200 টাকা লোন দেয়, অনেকে আরো বেশি লোন দেয়, ঠিক আছে? কেন? বিকজ প্রথমে কি 200 টাকা লোন দেবে কারণে না, প্রথমে কি দেয় 10-20 টাকা দেয়, তাই না? তার মানে ওরা কি দেখতে পাইছে, ওরা দেখতে পাইছে আমার এঙ্গেজ অনেক বেশি, আমি অনেক বেশি লোন টোন নেই, ঠিক আছে? আমি অনেক গরিব এবং আমি অনেক ওদের 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 মানে কি বলে সাবস্ক্রিপশন অনেক অনেক বেশি কিনি। তো এই জন্য ওরা আমাকে বেশি কি দেয়, অফার দেয়, ওকে? বেশি লোন লোন দিচ্ছে আর কি। বিকজ অফ এটা আমি 8 বছর ধরে একই সিম চালাচ্ছি। তো এই সবগুলো তুমি কিসের মাধ্যমে করবা, বা এইসব ওরা কিভাবে ডিসিশন নিছে, এমএল এর মাধ্যমে ডিসিশনটা নিছে। আচ্ছা, আবার আবার কি কোশ্চেনস? সো দ্য লাস্ট what I was stating that should we go for the Manstack? ভাই আই এম স্টিল কনফিউজ। আমি তোমাকে বলবো তুমি যদি তোমার যদি ডেভেলপমেন্ট ভালো লাগে ভাই, তাহলে তুমি মানস থেকে যাও, কিন্তু মানস থেকে গিয়েও তোমাকে মেশিন লার্নিং বা এআই এর নলেজ লাগবে, ঠিক আছে? তোমার যদি ডেভেলপমেন্ট ভালো লাগে, কিন্তু তোমার যদি ডেভেলপমেন্ট ভালো না লাগে, তোমার যদি ডাটা নিয়ে জিনিসপাতি ভালো লাগে, তুমি যদি একটু কম কোড করতে চাও, হ্যাঁ? তোমার ধরো অনেকের আছে অনেক বিশাল বিশাল কোড ভালো লাগে না, তোমার যদি একটু কম কোড ভালো লাগে, তাহলে তোমাকে আমি মার্নে যাইতে বলবো না, ঠিক আছে? কিন্তু তোমার যদি ডেভেলপ করতে ভালো লাগে, ওই জিনিসগুলো যদি ভালো লাগে, তাহলে আমি তোমাকে বললাম তুমি মার্নে যাও, হ্যাঁ? মার্ন প্লাস এআই এআই মানে নলেজ আর কি, হ্যাঁ? হ্যাঁ, এইটা মেশিন লার্নিং দিয়ে শুরু করতে পারো, তবে ওই ডেভেলপমেন্টের মানে থাকলেও নলেজ থাকলেও ভালো আর কি, বুঝা গেছে? যেমন আমরা যারা এআই ডেভেলপার বা এআই ইঞ্জিনিয়ার, আমাদের কি ব্যাক এন্ডের অনেক বেশি থাকে, নলেজ থাকে। সো আমি ফ্রন্ট এন্ডের মানে জিনিসপাতি অনেক কম বুঝি আমি নিজে, ওকে? আমি ব্যাক এন্ড অনেক ভালো বুঝি, আমি সার্ভার অনেক ভালো বুঝি। আমি ধরো তোমার তোমার কোন একটা
ডাটাবেস কিভাবে ভালো কাজ করে, এগুলো আমি ভালো বুঝি ব্যাক এন্ডে, বিকজ বুঝা গেছে, কারণ কি আমরা যারা এআই ইঞ্জিনিয়ার তাদেরকে এই ব্যাক এন্ডে কাজ করতে হয়, নট ফ্রন্ট এন্ডে, ঠিক আছে? সো তুমি তুমি যদি ডেভেলপ মানে তোমার যদি ডেভেলপমেন্ট ভালো লাগে, যেমন অনেক অনেক কোড করতে ভালো লাগে, অনেক বোরিং জিনিস করতে ভালো লাগে, তাহলে তুমি ডেভেলপমেন্টে যেতে পারো। ওকে, স্যার তুমি তুমি মেশিন লার্নিং এ যেতে পারো, ঠিক আছে? কারণ এখানে অনেক বেশি মানে লো কোড করা লাগে আর কি, মানে কোড অনেক বেশি অল্প, বেশি কোড করা লাগে না আর কি, হ্যাঁ। বাট তোমার ব্যাকএন্ডে যখন আমরা কাজ করি, অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অ্যাপের ক্ষেত্রে যখন আমরা এআই ইঞ্জিনিয়ার কোড করি, তখনও দেখা যায় আমাদের অনেক বেশি বেশি কোড হয়ে যায়, তোমার 5-10 হাজার লাইনের মানে কোড হয়ে যায় আর কি। বাট যারা ডেভেলপমেন্ট করে, একদম অ্যাপ ওয়েব ডেভেলপমেন্ট করে, এদের তো আরো বেশি হয়ে যায়, লাখ লাখ লাইন হয়ে যায় আর কি। কোশ্চেন করতে আচ্ছা পারো। ভাই, একটা প্রশ্ন ছিল, ওইটা যে হচ্ছে বলো। বর্তমানে হচ্ছে এমনি কোন প্রজেক্ট গুলো, ধরো আমরা তো মানে বিভিন্ন প্রজেক্ট, রিয়েল লাইফ প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, তবে এখানে হচ্ছে কোন প্রজেক্ট গুলো বেশি কাজে লাগে, মানে কোন প্রজেক্ট গুলো মানে কাস্টমাররা বেশি চাই, এটা একটু জানতে চাচ্ছি, মানে এএমএল নিয়ে, মানে বুঝতে পারছেন তো ভাই হ্যাঁ, আপনি আমি কি আমি বলতে বুঝতে হ্যাঁ, তোমার কোশ্চেন আমি বুঝতে পারছি, ঠিক আছে। এখন মানুষ কি করে জানো, আমি তোমাকে একদম রিয়েল সিনারিও বলে দিই। এখন আমার মাথায় একটা বুদ্ধি আসছে, কি, আমি আমার 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 কোম্পানির জন্য, আমার আমার ধরো তোমার একটা কোম্পানি আছে, গাড়ি বেচি আমি, ধরো আমি গাড়ি বিক্রি করি, হ্যাঁ। আমি চ্যাট জিপিটিতে যা লিখবো যে আমি গাড়ি বিক্রি করি ভাই, আমি একটা ওয়েবসাইট বানাইতে চাই, আমাকে ফিচার লিস্ট দাও যেখানে সবকিছু এআই থাকবে। সব ক্লায়েন্ট ভাই, ইচ এন্ড এভরি ক্লায়েন্ট, এখন চ্যাট জিপিটি অথবা এআই এর মাধ্যমে ওরা ফিচার লিস্ট বানায় নিয়ে আসে। এবং এমন কোনো ওয়েবসাইট, এমন কোনো অ্যাপস নাই যেখানে এআই নাই। জাস্ট আমি তোমাকে ট্রুলি বলে দিলাম, বিকজ আমি লাস্ট 1 ইয়ার ধরে আমি এই সেক্টরে কাজ করতেছি। এমন কোনো অ্যাপস, এমন কোনো ওয়েব সফটওয়্যার কোম্পানিগুলোতে নাই যেখানে এআই নাই, বুঝা গেছে? ইভেন এখন বলা যায় কোন একটা অ্যাপস এবং ওয়েবসের 70 থেকে 80% কি যত ফিচার্স আছে সবকিছু এআই দিয়ে করা। তুমি জাস্ট লগ ইন এবং রেজিস্ট্রেশন করবা তোমার ম্যানুয়ালি, আর ম্যাক্সিমামই ধরো তোমার এআই দিয়ে মানে করা লাগতেছে। বোঝা গেছে? কি মাইনুল ইসলাম, বোঝা গেছে ব্রাদার? জি ভাইয়া। তো তুমি তোমার মানে কোম্পানির জন্য ইনভেন্টরি সব বানাও, এখানে এআই আসবে। তুমি ধরো তোমার ডেটিং অ্যাপস বানাও, এখানে এআই আসবে। তুমি ধরো তোমার কোন একটা ইসলামিক অ্যাপস বানাও, এখানে এআই আসবে। তুমি মানে যাই কিছু বানাও না কেন, এআই আসবে। নো, এআই দ্যাটস মিন নট লেস কোডিং ভাই। এটা মানে কনসেপ্ট এইভাবে নিও না। নট লেস কোডিং মানে যে এআই এটা না। কারণ কি, আমি দেখাই, দাঁড়াও, আমার স্ক্রিন তো দেখা যায়, রাইট? তাই না? ওকে, তোমাকে তোমাকে রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট দেখাই, দাঁড়াও তোমাদেরকে। ব্রাদার তুমি দেখছো মানে কত কত পুরো একটা, এটা একটা ফোল্ডার স্ট্রাকচার, হ্যাঁ। হ্যাঁ, দেখো তো এখানে কত কোড দেখছো, হিসাব আছে, বলো তো কত লাইনস অফ কোডস। এখানে কত লাইনস অফ কোডস বলো তো, 535 লাইনস অফ কোডস। এখানে কত লাইনস অফ কোডস, এখানে ধরো তোমার কত 123 লাইনস অফ কোডস। এখানে কত লাইনস অফ কোডস দেখি, কত 372 লাইনস অফ কোডস। এখানে 222 লাইনস অফ কোডস। সো তোমাকে দেখো মানে বিশাল ইয়ে, ঠিক আছে, অনেক অনেক লাইনস অফ কোড লিখতে হবে, মানে থাউজেন্ডস অফ লাইনস অফ কোড তোমাকে লিখতে হবে। এআই ইঞ্জিনিয়ার বা এআই মানে মানে যে তোমাকে লেস কোডিং, এটা না। আমি তোমাকে কোনটা বুঝাতে চাইছি, তুমি যদি ডেভেলপমেন্টে যাও, হয়তো এর টু টাইমস অথবা 1.5 টাইমস মানে কোড আরো বেশি করা লাগবে আর কি, বোঝা গেছে? ভাই বাট কি রিলেটেড প্রজেক্ট, মানে ওয়েবসাইট অ্যানালাইসিস উইথ ভয়েস, মানে এটা, জি জি। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া একটার ইনবাউন্ড একটা আউটবাউন্ড। দেখো তুমি কোম্পানিতে, তুমি ধরো কাস্টমার কেয়ার আছে, ঠিক আছে, কাস্টমার কেয়ার আছে না, ধরো বাংলাদেশের একজন কাস্টমার কেয়ার, তো তুমি ফোন দিয়ে ওরা কি ঝাড়ি দাও না যে আরে ভাই, তুমি ওরে ফোন দিয়ে ঝাড়ি দাও না যে আরে ভাই, এই মানে আমার এই সিমটা কাজ করতেছে না কেন, আপনারা কি করতেছেন, হ্যাঁ, আমার তো এই প্রবলেম আছে। তুমি ওরে তো ফোন দাও, তাই না? ওকে রিসিভ করে। তো হ্যাঁ তো ও কি কাজ করবে, এই কাজটা করে। একে কি বলা হয়, ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড কল। এই ওয়েবসাইটে তোমাদেরকে দেখাই, দাঁড়াও এই ওয়েবসাইটে তোমাদেরকে দেখাই।
এই ওয়েবসাইটটা লাইভে আছে। আমরা এই ওয়েবসাইটের প্রাইস কত জানো? $7,000 রাখি। দাঁড়াও তোমাদেরকে এটা কি ওয়েবসাইটটা ভাই আপনার কোম্পানির জন্য রেডি করছেন মনে হয় প্রজেক্টটা? আমাদের কোম্পানির জন্য না, এটা আমাদের ক্লায়েন্টের প্রজেক্ট। দেখাইতেছি তোমাদেরকে। এই যে এই প্রজেক্টটা, ঠিক আছে? দেখো কত কল আসছে, টোটাল কতটা সাকসেসফুল হয়েছে, বুকিং কতটা হয়েছে, মানে ও মানে মিটিং অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, ও কত মিনিট কথা বলে এই অ্যানালাইজ করতে পারে, ঠিক আছে? দেখো তোমার এখানে কলস এর ডিটেলস থাকে, তুমি একজনের সাথে কি কি কথা বলবা, ঠিক আছে? এই ডিটেলসও থাকবে, দেখবা? দেখো কিভাবে বোঝে। ধরো তুমি যে একজন কাস্টমার কেয়ারের সাথে কিভাবে কথা বলবা, দেখো কি কি কথা বলছো, দেখো এখানে সবকিছু কি উঠে আসে, দেখছো? সবকিছু ট্রান্সক্রিপ্ট হয়ে থাকবে। তো তুমি যদি বলো যে না ভাই আমি এটা ওরে বলি নাই, হ্যাঁ আমি কাস্টমার কেয়ারকে আমি গালি দেই নাই, তো এটা কি হবে না। এটা কি এগুলা কি হয়ে যা থাকে ভাই, এগুলা কিন্তু ওয়েবসাইটে কি সেভ হয়ে থাকে। হ্যাঁ দেখো একদম এই যে তুমি যা যা কথা বলছো এগুলা কি এটা তুমি তো কথা বলো না, মানে আমি কথা বলছি আর কি, টেস্টিং পারপাসে যা যা কথা বলছি এখানে কি দেখো সবকিছু কিন্তু ট্রান্সক্রিপ্ট ভার্সন চলে আসে। দেন বুকিং করে দেয়, ইচ এন্ড এভরিথিং কি করছে ভাই, এর মাধ্যমে করতেছি। আমাদের এই ওয়েবসাইটটা কি করে, ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড কলিং করে। মানে এজেন্ট, মানে একটা এজেন্ট, কোনো মানুষ না, কোনো মানুষ না, একটা এজেন্ট একের পর এক কি কল করতে থাকবে, ঠিক আছে? মানে ধরো তোমার, আচ্ছা চাল ডাল তো সবাই চিনো তাই না? চাল ডাল, ভাই চাল জি ডাল নাম ভাইয়া। শুনছো? চাল ডাল, চাল ডাল কি করে ভাই, ওদের এখান থেকে কি মানুষ ফোন দিয়ে বলে না যে ভাইয়া স্যার আমাদের এখানে আজকে অফার আছে, 10% অফার, সো আপনি চাইলে এটা নিতে পারেন, হ্যাঁ তেন অনেক কিছু বলে, মানে জ্বালায় ফেলায় ভাই কল দেয়া। এইটাকে কি কল বলে জানো? আউটবাউন্ড কল বলে। কি বলে? আউটবাউন্ড, মানে কোম্পানি থেকে কল আসা ইউজারের কাছে, বুঝা গেছে? এটাকে আউটবাউন্ড কল বলে। আমার এই ওয়েবসাইটটা ও কি করতে পারে, তুমি খালি ওর নাম্বার দিয়ে দিবা, মানে মানুষের নাম্বার দিয়ে দিবা, ও নিজে নিজে কল করতে থাকবে একের পর এক একের পর এক একের পর এক কি কল করতে থাকবা, বুঝা গেছে? আচ্ছা এন্ড ভাই এন্ড অটোমেশন হ্যাঁ, কাজ আছে মনে হয় না, অটোমেশন এনিটাইম? কোনটা এটা? জি জি হ্যাঁ, এই ওয়েবসাইটে। ব্রো এখানে অটোমেশন অ্যানিটেন কেন রাখবো ভাই? অ্যানিটেন তো নো কোড টুলস, অ্যানিটেন তো নো কোড টুলস। অ্যানিটেন দিয়ে মানে যারা অ্যানিটেন ডেভেলপার তাদেরকে তুমি মেশিন লার্নিং বা এআই ইঞ্জিনিয়ার বলবা না ভাই, আমরা এআই ইঞ্জিনিয়ার বলি না, ওদেরকে আমরা নর্মাল জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ ইঞ্জিনিয়ার বলি আর কি, বা অ্যানিটেন ইঞ্জিনিয়ার বলি। একজন অ্যানিটেন ইঞ্জিনিয়ার কখনো কম্পিউটার সায়েন্স পড়া লাগে না, ওরা নন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারও কি অ্যানিটেন ইঞ্জিনিয়ার হইতে পারে, বুঝতে পারছে? কিন্তু একজন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার যিনি, উনি একদম এই যে এরকম কাস্টম কোডের ইঞ্জিনিয়ার হবে, এই যে মানে এই যে এরকম তোমার কোড করতে হবে, নট অ্যানিটেন, বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা জি ভাইয়া। এন্ড ও কি করতে পারবে দেখো, তুমি এখানে কল করতে পারবা, তুমি নিজে ওইখানে কি কল করতে পারবা, বোঝা গেছে? কল করবা, কল করে তোমার যে প্রবলেম আছে এই প্রবলেম ওরে বলবা, ও তোমাকে প্রবলেম সলিউশন করে দিবে, এবং তোমার যা যা কথা বলছো এগুলা কি ও সেভ করে রাখবে। সো এটাকে কি বলা, ইনবাউন্ড কল। প্রথমটা ছিল আউটবাউন্ড কল, যেটা এজেন্ট, এআই এজেন্ট ভাই, বোঝা গেছে? এখানে কোনো মানুষ কথা বলে না, এজেন্ট তোমাকে কল দিবে, এজেন্ট তোমাকে ফোনে কল দিবে, নাম্বারে, তোমার নাম্বারে কল দিবে, ওর নাম্বার থেকে। এজেন্টেরও কি আছে ভাই, একটা নাম্বার আছে, বাট এনিটাইম তুমি নাম্বারটা ওরে দিবা কেমনে? পসিবল না। তুমি নাম্বার এখানে দিবা, নাম্বার দিলে ও ওই নাম্বার থেকে তোমাকে কল দিবে, ঠিক আছে? ওর সাথে তোমার কথা হবে, তো ও তো অফার করবে, রাইট? এবং তোমার যদি কোনো প্রবলেমস থাকে তুমি ওই জিনিসগুলো ওরে কল দিয়ে, এটাকে বলে ইনবাউন্ড কল, তুমি যেটা কল দাও, সো ওই দিয়ে কল দিয়ে ওদের কাছ থেকে কি সলিউশন নাও। ওকে, সো তোমাকে আমি কি দেখলাম, কি দেখাইলাম ভাই, একটা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট দেখাইলাম যে কোড গুলা কেমনে হয়, দেন হচ্ছে তোমার ওদের পুরো ওয়েবসাইটটাও দেখাইলাম, ঠিক আছে? যে ওয়েবসাইটটা কি বাজারে অলরেডি চলতেছে। হ্যাঁ এই ওয়েবসাইটটা দিয়ে ক্লায়েন্ট $7,000 একটা ওয়েবসাইট আমাদেরকে বানাই, $7,000 মানে প্রায় 7.5 লাখ থেকে 8 লাখ টাকা আর কি, ঠিক আছে? কিন্তু ও অলরেডি তোমার 4 মাসের মধ্যে ও 9 লাখ টাকা কামাই ফেলছে, আমরা হিসাব করে দেখছি আর কি, বুঝা গেছে? কারণ কি আমাদের কাছে তো ওয়েবসাইটের অ্যাক্সেস থাকে, ঠিক আছে? সো আমরা মানে কি বলে এটাকে, আমরা এই জিনিসগুলা জানি আর কি, বুঝেছে? এখন এই যে তোমরা মানে যারা এআই ইঞ্জিনিয়ার হবা, যারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হবা, সো তোমাদের কিন্তু এরকম ভাই এরকম কোড করতে হবে। সো যারা কোড করো, তুমি এই যে বললো একজন বলে যে লেস কোড, নট ইট নট লেস কোড, এটা অনেক মানে এখানে থাউজেন্ডস অফ কোডস তোমাকে লিখতে হবে। কিন্তু তোমাকে মানে তুমি যখন ওয়েব ডেভেলপার হবা, তুমি যখন ফ্রন্ট এন্ড হবা, সো ফ্রন্ট এন্ড থেকে একটু কিছু কম কোড এখানে কি করা লাগবে। আবার এখানে যে পাইথন করতে হচ্ছে, তুমি একটা কোড স্টেক দিয়ে তুমি কিন্তু কি ফুল ডিটেলস তুমি পেয়ে যাইতেছো। কিন্তু তুমি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার হও, তোমাকে কি শিক্ষা লাগবে বলো তো?
তোমাকে জাভা স্ক্রিপ্ট শেখা লাগবে, তোমাকে রিয়েক্ট শেখা লাগবে, তোমাকে টাইপ স্ক্রিপ্ট শেখা লাগবে, তোমাকে প্রিজমা শিখতে হবে যারা ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার আসো, আরো বিভিন্ন ধরনের জিনিস আসলে কি করা লাগবে ভাই, আয়ত্ত করা লাগবে। বসে গেছে। সো ইয়েস, তুমি ওই জিনিসটাও তুমি শিখতে পারো, কোনো সমস্যা নেই। বাট দেখা গেছে যে তুমি যদি ডাটা সায়েন্স ইঞ্জিনিয়ার হইতে চাও, তোমাকে এই যে ব্যাক এন্ডের নলেজও কি তোমার লাগবে আর কি। হ্যাঁ, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এরপর আসো আমরা পরের ইয়েতে যাই, পরের সেকশনটাতে যাই। আমাদের পরের সেকশনটা কি কি আছে? দেখো আমরা এনএলপি তেও যে এনএলপির কথা তো বললাম, আমরা কম্পিউটার ভিশনস এর কথাও বললাম। হ্যাঁ, আচ্ছা, এরপর রিসার্চ ফোকাস। ওকে, সো আমি তোমাদেরকে কিছু জিনিস বলছি, নতুন নতুন টার্ম বলছিলাম। একটা হলো কি রেইনফোর্সমেন্ট লার্নিং, ট্রান্সফর্মার লার্নিং, ফেডারেটেড লার্নিং, জেনারেটিভ এআইস, এজেন্টিক এআই। এই যে পাঁচটা নাম বললাম, এই সবগুলোর উপরে এখন কি হচ্ছে, অনেক বেশি রিসার্চ করছে আর কি। বুঝা গেছে? আচ্ছা, রিসার্চ হইতে পারে দুই ধরনের। একটা হইতে পারে তুমি রিসার্চ করে একটা অ্যাপ্লিকেশন বানাইছো, যে অ্যাপ্লিকেশনটা বাজারে নাই। আরেকটা রিসার্চ হইতে পারে তুমি রিসার্চ করে তোমার ধরো ক্যান্সারের ক্ষেত্রে, ধরো একটা সবকিছু দেখো, ক্যান্সার অ্যানালিসিসের ক্ষেত্রেও তো একটা মেশিন লার্নিং ইয়ে আছে, মানে ম্যাথমেটিক্যাল টার্ম আছে, তাই না? ম্যাথমেটিক্যাল জিনিস ইউজ করে। তুমি কি রিসার্চ করছো? তুমি রিসার্চ করে এবং অ্যানালাইসিস করে তুমি পাইছো যেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশনসটা এতদিন ছিল, ওইটা ইজ নট ফর গুড ফর কি ফিউচার। ঠিক আছে, তুমি দেখতে পাচ্ছ, তুমি ওই অ্যানালিসিসকে ধরো তুমি আগে প্রেডিকশন করে পাইছো কি 95%। দেখো, একটা মেডিকেল ইনস্টিটিউটে ধরো তুমি একটা প্রেডিকশন করলা, ওইটাতে তুমি 95% কি বলো টাইম সাকসেস হইতো, 5% টাইমস তুমি ফেল করছো। এই 5% টাইমসটা কি, এটা কি অনেক বেশি না এর জন্য, মেডিকেল সায়েন্সের জন্য? ধরো কারো ক্যান্সার নাই, কিন্তু তুমি হুট করে বলে দিলা ক্যান্সার, এটা কি মানে কোনো ফিজিবল অথবা কোনো সলিউশন হইলো না কিন্তু। তার মানে কি, মেডিকেল সেক্টরে যখন আমরা মেশিন লার্নিং ইউজ করব বা প্রেডিকশন করব বা অ্যানালাইসিস করব, অবশ্যই আমাদেরকে 99 অথবা 98 অথবা 99% প্লাস হ্যাঁ অ্যাকুরেসি লাগবে। এছাড়া আমি ওই প্রোডাক্টটা বাজারে সেলও করতে পারবো না, ওই প্রোডাক্টটা নিয়ে রিসার্চ করলে আমার রিসার্চও অ্যাকসেপ্ট হবে না। বুঝতে পারছো বিষয়গুলা? সো তোমাকে বুঝতে হবে তুমি কোন সেক্টরটাতে রিসার্চ করতে চাইতেছো, কি নিয়ে রিসার্চ করতে চাইতেছো। দুইটা অপশন হইতে পারে, রিসার্চ করে তুমি নতুন অ্যাপ্লিকেশন বানাইছো, রিসার্চ করে তুমি নতুন কোনো কি ফর্মুলা জেনারেট করছো। এবং যখন তুমি রিসার্চ করবা, তোমাকে অবশ্যই ওই রিসার্চের পেছনে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, তারপরে ভিজুয়ালাইজেশনস, তারপরে প্রেডিক্টেড অ্যানালাইসিস, এই সব কিছু কি মেথোডোলজিস, হ্যাঁ, ডিসকাশনস, রেজাল্টস, ইন্ট্রোডাকশনস, তারপরে তোমার কি বডি, এইচ এন্ড এভরিথিং তোমাদেরকে এখানে ইয়া করতে হবে আর কি। হ্যাঁ, তন্ময় বলো। ভাই আপনি যে বললেন অ্যাকুরেট ভ্যালুটা ক্যালকুলেট করা, তো অ্যাকুরেট ভ্যালুটা হচ্ছে আমরা যেটুকু জানি আর স্কোয়ার এবং হচ্ছে অ্যাডজেক্টিভ আর স্কোয়ার মাধ্যমে হচ্ছে আমরা অ্যাকুরেট ভ্যালুটা আমরা ক্যালকুলেট করি। তো এই দুটো ছাড়া কি অন্য কোনো মেথড বা অন্য কোনো অ্যালগরিদম ইউজ করে কি আমরা অ্যাডজেক্ট যেটা আমরা আউটপুটটা পাচ্ছি বা থ্রেশহোল্ড ভ্যালু যেটা আমরা সেট করছি ওরকম কাছাকাছি যাওয়ার সম্ভাবনা কোনো আছে অন্য কিছু মেথড ইউজ করে? ওকে, এইখানে অনেকগুলো আছে, যেমন ধরো কি এমএসি আছে, তারপরে কি আরএমই আছে, তারপরে এওসি মানে আরএসি, ওই এওসি কার্ভ আছে, কনফিউশন ম্যাট্রিক্স আছে। এই যে তোমাকে অলরেডি চারটা বলে ফেললাম না, এই চারটা জিনিস হলো তোমার কি অ্যাকুরেসির ক্ষেত্রে, যে কোনটার অ্যাকুরেসি কেমন হবে, এই মানে এইগুলা দিয়ে কি তুমি ডিফাইন করতে পারবা। দেখবা গ্রাফিক্যাল অ্যানালাইসিস কেমন আসে অ্যাকুরেসির জন্য। সো এই জিনিসগুলো দিয়ে কি তুমি কিন্তু ইজিলি বলে দিতে পারতেছো। তার মানে কি শুধুমাত্র আর স্কোয়ার দিয়ে তুমি যে অ্যানালাইসিস করে অ্যান্সার বলে দিবা, এটা করলে হবে না। তোমাকে অ্যাকুরেসিও বুঝাইতে হবে কি 5-6 ধরনের অ্যানালাইসিস, মানে 5-6 ভাবের অ্যাকুরেসি ধরন, মানে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাকুরেসি রেজাল্টস তোমাকে আর কি ওইখানে মেডিকেলের ক্ষেত্রে শো করতে হবে। ভাই সেটা কি তাহলে আমার ডাটার উপর ভিত্তি করে আমার অ্যাকুরেসি বের করতে হবে? ইয়েস, ডাটার উপরে ভিত্তি করে তো অ্যাকুরেসি বের করা লাগবে। তোমার ডাটা যত ভালো হবে, ডাটা যত এক্সটেন্ডেড ভার্সন থাকবে, তুমি যদি তোমার মেডিকেল নিয়ে আলোচনা করতে চাও, মেডিকেল ডাটা আসলে পাওয়া যায় না। প্রথমত হলো মেডিকেল ডাটা মানে ভার্সলি পাওয়া যায় না, কারণ এগুলো ভাইরাল হয় না বা তোমার মেডিকেল ডাটাগুলো ফ্ল্যাশ হয় না। ওকে, সো তোমাকে অবশ্যই ডাটা কালেকশনের সময় অনেক বেশি ডাটা নিয়ে মেশিন লার্নিং মডেলকে লার্ন করাইতে হবে,
তুমি যদি ওরে ভালো করে লার্ন করাও, ওর কাছ থেকে প্রেডিকশন রেজাল্ট ভালো পাবা। তুমি প্রেডিকশন রেজাল্ট যখন ভালো পাবা, এর কাছ থেকে ভ্যালিডেশন রেজাল্ট ভালো পাবা। ভ্যালিডেশন রেজাল্ট যখন ভালো পাবা, তখন তুমি যাইতে পারবা রিসার্চে, অথবা তুমি তোমার নিজেকে প্রুফ করতে পারবা, ইয়েস আমার এই মডেলটা বা এই অ্যানালাইসিসটা খুব ভালো রেজাল্টস করে আর কি। ভাই আমি যখন মডেলকে ট্রেন করাবো এবং অ্যাকুরেসি তো দেখবো আমি টেস্ট থেকে, তো মডেলকে হ্যাঁ। যখন আমি ট্রেন করাবো তখন সেই ক্ষেত্রে তো আমার ফার্স্টে ইডিএ করতে হবে, তাই না ভাই? ইয়েস ইডিএ তে করলে তো হচ্ছে আমার অনেকটুকু আমি আমার ডাটাতে কোনো মিসিং ভ্যালু বা নাল ভ্যালু আছে কিনা, বা হচ্ছে আমার ডাটাটা ক্যাটাগরিক্যাল টাইপ কিনা বা ক্যাটাগরি Yes. ফিচার আছে কিনা, এগুলো তো আমরা কনভার্ট করে ফেলতেছি। তো এখানে তো Right. অর্ধেক হয়ে যাচ্ছে, তাই না ভাই? এখানে কি হয়ে যাচ্ছে অর্ধেক? অর্ধেক তো কাজটা আমার ডাটাটাকে ক্লিন করার কাজটা আমার হয়ে যাচ্ছে। তো ইয়েস, সেক্ষেত্রে- এটাকে ডাটা প্রি প্রসেসিং বলে, তাই না? ইডিএর যেটা, রাইট? সো হ্যাঁ, তুমি জি ভাই। এইখানে যখন করবা, ডাটা তো তোমার মানে এটা কেন করতেছো আসলে, ইডিএ তুমি কেন করো বা ডাটা প্রি প্রসেসিং তুমি কেন করো? জাস্ট বিকজ অফ মেশিন লার্নিং মডেলকে শেখানোর জন্য, তাই না? আর জি তো ভাই, কোনো জি কারণ ভাই। নাই। না, ট্রেনিং অ্যাকুরেসিও আছে আরেকটা, আমি জানি না তুমি এটা আইডিয়া আছে কিনা তোমার। ট্রেনিং অ্যাকুরেসিও আছে, তার মানে কোন একটা মডেল ভালো করে শিখছে কিনা এটাও জানা যায়। এটা কিভাবে জানা যায় বলতো? ওভারফিটিং বা আন্ডার ফিটিং এর মাধ্যমে। কিসের মাধ্যমে? ওভারফিটিং বা আন্ডার ফিটিং এর মাধ্যমে, তাই না? জি ভাই, জি। ওভারফিটিং এবং আন্ডার ফিটিং এর মাধ্যমে কিন্তু আমরা কি ইজিলি অ্যানালাইজ করতে পারি। এখন দেখো, ওভারফিটিং আর আন্ডার ফিটিং এটা কখন পাবো? যখন আমি টেস্ট করে ফেলবো, তখন না ওভারফিটিং আন্ডার ফিটিং বুঝতে পারবো, তাই না? কিন্তু ভাই। ওভারফিটিং আর আন্ডার ফিটিং কেন করি? কারণ কি দেখি যে আমার যে ট্রেন করতেছে কোন একটা মডেল একটা ডাটা সেট দিয়ে, ও কি ভালো শিখছে নাকি খারাপ শিখছে, তাই না? কিন্তু এই রেজাল্টটাও কখন জানতে পারবো? যখন আমি টেস্ট করি, তাই না? উইদাউট টেস্টিং এ জানতে পারবো? তাহলে তো সেটা আমার রিইনফোর্সমেন্ট হয়ে যাচ্ছে না ভাই? এই রিইনফোর্সমেন্ট কেন হয়ে যাইতেছে ব্রাদার? এটা এইখানে রিইনফোর্সমেন্টের সাথে কোনো মানে সম্পর্ক নাই। এই ওভারফিটিং বা আন্ডারফিটিং এর সাথে রিইনফোর্সমেন্টের কোনো সম্পর্ক নাই। এখানে ওভারফিটিং আন্ডারফিটিংটা কেন পাই আমি? জাস্ট বিকজ অফ কি কোনো একটা, ধরো তোমার ওভারফিটিং কেন হয়? ধরো তোমার আমার একটা ধরো আমি একজন ডক্টর, ঠিক আছে? সো আমাকে ধরো তোমার বললো 10 জনের ডাটা আছে, 10 জনের ডাটার মধ্যে ধরো 9 জনের ডাটা হইলে গিয়ে তোমার পজিটিভ ক্যান্সার, তাই না? 9 জনের ডাটা কি ধরো ক্যান্সার পজিটিভ, এবং 1 জনের ডাটা ধরো কি তোমার ক্যান্সার নেগেটিভ। ওকে, ওভারফিটিং কখন হয়? যখন এই যে 9 জনের ডাটা যে ক্যান্সার পজিটিভ, যে আমার মেশিন লার্নিং মডেল কি শিখছে বলতো? কি শিখছে তন্ময়? জি ভাই, এখানে আমার মেশিন লার্নিং মডেল হচ্ছে গিয়ে ক্যান্সার হ্যাঁ। পজিটিভটাকে আমাকে সে আউটপুটটা দিবে। হ্যাঁ, দেবো। হ্যাঁ। হ্যাঁ। কেন এটা কেন দিবে? আমি ট্রেন করেছি সেটা দিয়েই। না, এটা হ্যাঁ ট্রেন করাইছি সেটা দিয়ে, এটা না। দেখো নরমালি আমরা কি করি এখানে, ওকে যখন আমরা 9টা এক্সট্রা পজিটিভ ডাটা দিয়ে দিতেছি বা নিউমেরিক্যাল ভ্যালু ওকে দিয়ে দিতেছি, ও যখন এটাকে লার্ন করতেছে এন্ড ওইটা থেকে যখন প্রেডিকশন বাইর করতেছে, তখন ও অটোমেটিক্যালি শিখে ফেলতেছে। দেখো ব্যাক এন্ড লজিক কিন্তু আমরা মেশিন লার্নিং এর যখন করি তখন আমরা জানি না, এগুলো আমরা শিখি। মানে যারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, যারা কোড মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, যেমন আমরা যেমন ম্যাথমেটিক্যাল টার্ম জানি না এটার ব্যাক এন্ডে কি হইতেছে, ঠিক আছে? কিন্তু দেখো মেশিন লার্নিং এর যখন লার্ন করে, এই জিনিসটা লার্ন করতেছে, ও কি করতেছে দেখতেছে, কি রে ভাই সব তো পজিটিভ ডাটা। সো ও কি করে দেয়, পজিটিভ মাইন্ডেড হয়ে যায়। এইখানে আসো প্রেডিক্টিভ অ্যানালাইসিস হয়। এখানে কি হয়, প্রেডিক্টিভ অ্যানালাইসিস। এখন দেখো নতুন যে ফিচার, মানে আমরা যে নরমাল এজেন্টিক এনে কথা বলি, সবাই যে চারপাশে কি এজেন্টিক এনে কথা বলে, দেখো মেশিন লার্নিং এর মধ্যেও কিন্তু এজেন্টিক চলে আসে। এজেন্টিক মানে কি, ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি, রাইট? এজেন্টিক মানে হলো ডিসিশন নিবে এবং ওই অনুযায়ী কি কাজ করতে পারবে, রাইট? এখন মেশিন লার্নিং যখন ডিসিশন নিতেছে, কি নিতেছে ভাই, 9টা পজিটিভ ডাটা ওরে দিছ, ও কি করতেছে, ও নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেছে, ও কিন্তু নিউট্রাল নাই, তাই না? এন্ড এর কারণে কিন্তু কি ও ওভারফিটিং দিতেছে, তাই না? তুমি যেটা বলতেছো, তুমি কি বলছো রিইনফোর্সমেন্ট লার্নিং না, ওইখানে ট্রায়াল এন্ড এরর হয় ভাই। ওইখানে অটোমেটিক্যালি নিজে ট্রায়াল এন্ড এরর হয়। ওইখানে যদি তুমি ইপোস দিয়ে রান করবা রিইনফোর্সমেন্ট লার্নিং এ, ও কি করবে, আর্লি স্টপিং ইউজ করা লাগবে। তো ও কি করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত বেস্ট অ্যানালাইসিস পাবে, ও কি নিজে ট্রায়াল এন্ড এরর করবে। এটা তুমি যদি ধরো, আমি জানি না তুমি এটার সাথে কতটুকু ফিজিবল বা সামথিং, তুমি কি জাস্ট টার্মে শুনছো কিনা, ওইখানে ও ট্রায়াল এন্ড এরর করে। এগুলো অনেক ভাস্ট অ্যানালাইসিস হতে পারে, বাট কনসেপ্টটা তো ধরা গেছে যে রিইনফোর্সমেন্ট লার্নিং এন্ড ওভারফিটিং এন্ড আন্ডারফিটিং এর সেকশনটা ফুললি ডিফারেন্ট ক্যাটাগরি, বুঝা গেছে? ওভারফিটিং এন্ড আন্ডারফিটিং হবে কোর মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে। রিইনফোর্সমেন্ট লার্নিং তখনই হবে যখন একটা মডেলকে আমি ওরে নিজস্ব অ্যানালাইসিস করার ক্ষমতা দিয়ে দিব, ও বুঝতে পারবে কোন সেকশনটাতে গেলে ওর অ্যানালাইসিস
অ্যাকুরেসি ভালো অ্যান্সার দিচ্ছে, তখন ওইখানে যায় কি হবে, ট্রায়াল এন্ড এরর করে 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 ও একটা ভালো অ্যান্সারে পৌঁছাবে আর কি। মানে হচ্ছে ভাই রিইনফোর্সমেন্টটা এনভায়রনমেন্ট থেকে ডাটাটা নিবে, যদি ভালো কাজ হয় Yes, তার সে yes. ভালো ট্রিট পাচ্ছে, বা খারাপ হলে সে খারাপ ট্রিট, সেখান থেকে লার্ন করে আউটপুট দিচ্ছে, এই আর কি। বুঝতে ভেরি পারছি গুড, ভেরি গুড, নাইস, ওকে, আচ্ছা, ভেরি গুড, ওকে, আচ্ছা। সো এই তো গেল, ডেভেলপমেন্ট করতে পারো আর রিসার্চ করতে পারো দুইটা। একটা হলো তুমি রিসার্চ করে ডেভেলপমেন্ট করতে পারো, আর একটা শুধুমাত্র রিসার্চ করে রিসার্চ পেপার পাবলিশ করতে পারো। এরপরে আসো দ্য এমএল ফ্লো। প্রথমে কি করতে হবে, প্রবলেম, দেন লিটারেচার, ডাটা সেট, মডেল এন্ড ইভালুয়েশনস। ওকে, রিসার্চের ক্ষেত্রে তুমি যখন রিসার্চ করবা তখন তোমাকে প্রবলেম বের করতে হবে, বুঝে তুমি কি সলভ করতে চাও, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম বের করতে হবে। রিসার্চ মিন্স রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম হবে, যে তুমি যে কাজগুলো করছো এই কাজগুলো আরো আগে আগে কেউ করছে কিনা। ওকে, ওকে, এন্ড ওইখান থেকে তোমাকে অনেক বেশি রিসার্চ পেপার পড়ে 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 তোমাকে অ্যানালাইসিস করতে হবে যে আচ্ছা ঠিক আছে, মানে কোনটা মানে ভালো, মানে মানে কোন প্রবলেমটা আসলে আমরা কি সলভ করতে পারবো আর কি, বুঝে গেছে। এন্ড দেন তোমাকে ডাটা সেট কালেক্ট করতে হবে। তুমি তোমার প্রবলেম সেট করে ফেললা, তুমি লিটারেচার রিভিউ করে ফেলছো, এখন তোমার কি লাগবে ভাই, ডাটা সেট লাগবে। তুমি এখন ডাটা সেট করতে যাবা, কোথায় কোথায় খুঁজবা, ওই যে ক্যাগেলে খুঁজতে পারো, তুমি হাগিং ফেসে খুঁজতে পারো, তুমি গুগলে খুঁজতে পারো, মানে ডাটা সেটের কোনো অভাব নাই। হ্যাঁ, লাখ লাখ ডাটা সেট আছে, সো ওইখান থেকে তোমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু তুমি যদি মানে মেডিকেল সেক্টরে যেতে চাও, তুমি ডাটা সেটটা একটু কম পাবা। হ্যাঁ, আর বাকিগুলোর অনেক ডাটা সেট আছে আর কি। এন্ড দেন তোমাকে মডেল সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা অ্যানালাইসিসের জন্য ডিফারেন্ট কাইন্ডস অফ মডেলস আছে, আলাদা আলাদা মেশিন লার্নিং এর। এই মডেলগুলো তোমাকে মানে মানে বুঝে ফেলতে হবে। কোনো কোনো কাজের জন্য তোমাকে লজিস্টিক রিগ্রেশন ইউজ করতে পারে, লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে হইতে পারে, এসভিএম ইউজ করতে হইতে পারে, তারপরে তারপরে কি পিসিএ ইউজ করা হইতে পারে, ডিসিশন ট্রি ইউজ করা লাগতে পারে, তাই না? তো বিভিন্ন এই যে মডেল নেম গুলো আছে, এই মডেলগুলোর ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ মডেল তোমাকে ইউজ করা লাগতে পারে ডাটা সেটের জন্য। তো এটা কার উপর ডিপেন্ড করবে ভাই, ডাটা সেটের উপরে ডিপেন্ড করবে। ওকে, এন্ড দেন ইভালুয়েট করবা, তাই না? ইভালুয়েট করবা যে তুমি যে মডেলটা নিলা, ওই মডেলটাকে যে ফিট করাইলা, ওকে যে লার্ন করাইছো, ওকে যে টেস্টিং করাইছো, টেস্টিং করার পরে আসলে মূলত ইভালুয়েশনটা আছে। ও আনসাইন ডাটা বা আনসিন ডাটার উপরে কিভাবে কাজ করে, ওইটাকে বলে কি ইভালুয়েট। টেস্ট কখন করে, টেস্ট মানে কি, ও এই ডাটাগুলো, এরকম ডাটাগুলো কি আগে একটু দেখছে। আর ইভালুয়েট কখন করে, তখন আনসিন ডাটা, ওই এই ডাটাগুলো জীবনে দেখে নাই, ওইটার উপরে ওকে যখন টেস্ট করতে দেওয়া হয় তখন সেটাকে কি বলা হয়, ইভালুয়েশন বলা হয়, তাই না? তো ইভালুয়েট করতে হবে, ওই ইভালুয়েট করে তোমাকে রিসার্চ লিখতে হবে, অনেক কিছু করে তোমার একটা কি রিসার্চ পেপার কি পাবলিশ করতে পারবা। এরপর আসো কি পিলার অফ মেশিন লার্নিং। ওকে, কি পিলার অফ মেশিন লার্নিং, কি পিলার দেখো, সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিং। ঠিক আছে, দেখো ওই যে আমি বারবার বলতেছিলাম রিইনফোর্সমেন্ট লার্নিং মিন্স ট্রায়াল এন্ড এরর। দেখছো ইয়ে কে কোশ্চেন করতেছিল, তন্ময়, দেখছো পেয়ে গেছো আনসার? দেখো এখানে লেখা আছে রিইনফোর্সমেন্ট লার্নিং মানে ট্রায়াল এন্ড এরর। ওকে, আচ্ছা, এখন আসো সুপারভাইজ লার্নিং মানে কি। এখানে তোমাকে যে ক্লাস ভ্যালু বা দুইটা জিনিস আছে ডাটা সেটে, একটা হলো ফিচার ভ্যালু, একটা হলো কি ফিচার ভ্যারিয়েবল, আর একটা হলো ক্লাস ভ্যারিয়েবল। ক্লাস ভ্যারিয়েবল মানে কি, যেটা তুমি ডিসিশন নিবা বা যেটা প্রেডিকশন তোমাকে করতে বলা হবে, যেই কলামটার উপর ডিপেন্ড করে, ওইটাকে বলা হয় ক্লাস ভ্যারিয়েবল। আর ওই ক্লাস ভ্যারিয়েবল প্রেডিকশন করার জন্য তোমাকে যা যা ফিচার আছে ডাটা সেটে, ওইগুলাকে কি বলা হয়, ফিচার ভ্যারিয়েবল, রাইট? এবং আনসুপারভাইজড লার্নিং কি, এইখানে কোনো প্রেডিকশনের কিছু নাই, মানে প্রেডিকশন ক্লাসটা নাই। ওকে, তুমি যে কি প্রেডিকশন করবে এটা নাই। এখানে তোমার কি কেএনএন ইউজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, কে নিয়ারেস্ট নেইবার যে একটা মডেল আছে, ওইটা ইউজ করে। কারণ কি, এখানে কি ক্লাস্টার তৈরি হয়, যে তোমার কি এই যে ধরো তোমার মানে এই ধরনের ভ্যালু একরকম, ধরো তোমার সুপারভাইজ আর আনসুপারভাইজড, আমি তোমার একটা দেই আর কি। হ্যাঁ, এক্সাম্পল দেই। সুপারভাইজ লার্নিং মানে কি, ধরো তোমার ধরো তোমাকে একটা ডাটা সেট আছে, একটা দুইটা তিনটা চারটা কলাম আছে, 5 নাম্বার কলাম আছে। এখানে ধরো আছে ডগ, ধরো আছে কাউ, ধরো আছে এরপরে কি হতে পারে, ডগ, কাউ, টাইগার। ঠিক আছে, টাইগার। সো এই যে প্রাণীগুলো আছে, এগুলো কি দেওয়া আছে, কি আছে ভাই, দেওয়া আছে। এগুলোর উপর ডিপেন্ড করে এই ফিচার গুলো দেখে দেখে প্রেডিকশন করতে করে এইগুলো প্রেডিক্ট করতে হবে যে এটা কি কুকুর, এটা কি গরু, নাকি এটা কি বাঘ, তাই না? এটাকে বলা হয় সুপারভাইজ লার্নিং। প্রেডিক্ট করবে আর কি।
এইখানে গ্রুপ আকারে প্রেডিক্ট করবে না, এখানে তোমার নর্মালি ও সিঙ্গেললিও প্রেডিক্ট করতে পারে যে ও কোন ফিচার দেখলে ওকে ডগ বলবে, ও কোন ফিচার দেখলে ওকে কাউ বলবে, ও কোন ফিচার দেখলে ওকে টাইগার বলবে। ঠিক আছে, এখানে এমন না যে এটা ডগ আবার দেখতে গরুর মতো, এরকম কিছু বলবে না ও। ঠিক আছে, আচ্ছা। আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে তুমি আসো, আনসুপারভাইজ লার্নিং এর মধ্যে কি আসবে, এইখানে কি এরকম এই যে ডগ, কাউ, টাইগার এগুলা কিছু থাকবে না, কিন্তু এইখানেও ধরো তোমার ফিচার্স থাকবে, এখানে একটা ক্লাস থাকবে কিন্তু ক্লাসে বলা থাকে না যে এরকম ডগ কাউ, এখানে কি থাকে নিউমেরিক্যাল ভ্যালু থাকে। ধরো নিউমেরিক্যাল ভ্যালু থাকলো, হ্যাঁ নিউমেরিক্যাল ভ্যালু থাকলো, ও কি করবে, ধরো এটা যদি একটা গ্রাফ হয়, এটা যদি একটা গ্রাফ হয়, ও কি গ্রুপ গ্রুপ তৈরি করবে, এটা হলো কে কে এন এন, ধরো কে এন এন, কে নিয়ারেস্ট নেইবার একটা মডেল আছে, ও কি করে এরকম ক্লাস্টার তৈরি করে, এই যে এরকম ডাটা ডাটা ক্লাস্টার তৈরি করে, ধরো এখানে এখানে ক্লাস্টার তৈরি করলো, এখানে ক্লাস্টার তৈরি করলো, ঠিক আছে, এখানে একটু ক্লাস্টার তৈরি করলো। সো এক একটা ক্লাস্টার এক একটা জিনিস মানে ডিফাইন করবে, এক একটা ক্লাস্টার কি বলবে, এক একটা বলবে। ধরো এটা হলো গিয়ে তোমার ডগের ক্লাস্টার, তাহলে ও এখানে কতগুলা পয়েন্ট আছে, অতগুলা পার্সেন্টেজ ও ক্যালকুলেট করে তোমাকে বলবে যে এই ডাটা সেটে এত মানে এই ইয়েতে এরকম ইয়ে আছে, তাই না। এইখানে কি এই যে আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে, প্রেডিক্টেড অ্যানালাইসিস এর ক্ষেত্রে, পার্সেন্টেজের ক্ষেত্রে সবচেয়ে বেশি কি ইউজ করা হয়, কিন্তু সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে ক্যাটাগরিক্যাল ভ্যালু, ক্যাটাগরিক্যাল জিনিসও তুমি কি অ্যান্সার হিসেবে পাওয়া যাবা, কারণ কি এখানে তুমি কি ক্যাটাগরিক্যাল ভ্যালু দিচ্ছ, তাই না। যদিও এই ক্যাটাগরিক্যাল ভ্যালুকে তুমি নিউমেরিক্যাল ভ্যালুতেও কনভার্ট করবা, হ্যাঁ, কিন্তু তুমি নিউমেরিক্যাল ভ্যালু থেকে তুমি আবার কি ওই সেম ক্যাটাগরিক্যাল ভ্যালুতেও কি কনভার্ট করে নিয়ে আসতে পারবা, কারণ নিউমেরিক্যাল থেকে ক্যাটাগরিক্যাল থেকে যেহেতু নিউমেরিক্যালি নিতে পারছো, নিউমেরিক্যাল থেকেও কি ক্যাটাগরিক্যালে আনা যাবে, নাহলে তো আর প্রেডিক্ট করা যাবে না, তাই না, প্রেডিক্ট করতে হবে আমাদেরকে, রাইট। আচ্ছা, এটাই হলো সুপারভাইজ এবং আনসুপারভাইজ লার্নিং এর মধ্যে পার্থক্য। ওর ক্লাস ভ্যালু এরকম বলা থাকে, আনসুপারভাইজের ক্লাস ভ্যালু তো এরকম কিছু বলা থাকে না, নিউমেরিক্যাল ভ্যালু থাকে। এরপর আসো লেটেস্ট মডেল এন্ড ট্রেন্ডস ইন এমএলএআই, এনএলপি আছে, ঠিক আছে। এনএলপির মধ্যে অনেক ধরনের মডেল আছে যেগুলো আমরা ইউজ করি, কম্পিউটার ভিজন আছে, হ্যাঁ, মাল্টি মডেল এআই আছে, হ্যাঁ, দেন কি রিইনফোর্সমেন্ট লার্নিং আছে, তাই না। ওই যে আমরা কি কি বলে এটাকে, রিইনফোর্সমেন্ট লার্নিং নিয়ে অনেকবার বারবার কথা বলতেছিলাম, তাই না। রিইনফোর্সমেন্ট লার্নিং, তারপর ট্রান্সফার লার্নিং, জেনারেটিভ এআই, এগুলা কি একদম ট্রেন্ডসে চলতেছে আর কি, হ্যাঁ, এজেন্টিক এআই। সো এইগুলো তোমাদের কি শিখতে হবে, উইদাউট এইগুলো ছাড়া তোমরা কিন্তু জব পাবা না আসলে, ওকে। এন্ড তোমাকে একজন ভালো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমাকে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ভালো জানতে হবে, তোমাকে প্রবাবিলিটিস ভালো জানতে হবে, ডিসিশন ট্রি যখন পড়বা এই ট্রিটা কিভাবে ডিসিশন নেয় এইটা তোমাকে অনেক বেশি ভালোভাবে জানতে হবে, নাইলে কিন্তু তুমি কি ভালো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার মানে হইতে পারবা না। বোঝা গেছে, বোঝা গেল। তো তোমাকে একদম কোর মেশিন ম্যাথমেটিক্যাল জানতে হবে, কারণ কি তুমি যখন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হয়ে যাবা তোমাকে এরকম কি একদম ডিপে যায় কাজ করতে হবে না, কিন্তু তোমাকে জানতে হবে এই মডেলটা আসলে কিভাবে ভাই কাজ করে, বুঝে গেছে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপরে কি আছে আমাদের, দেখো কমন মেশিন লার্নিং অ্যালগরিদমস, হ্যাঁ, ওই যে জাস্ট আমি তোমাকে অলরেডি এগুলো বলে ফেলছিলাম, তাই না। লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, ডিসিশন ট্রি, তাই না, র্যান্ডম ফরেস্ট, এসভিএম, তাই না, সাবওয়েট ভেক্টর মেশিনস, নিউরাল নেটওয়ার্ক, আরো আছে, ওই যে পিসিএ আছে, কেএনএন আছে, তাই না, ডিসিশন ট্রি আছে, অনেক অনেক মডেল আছে। সবগুলোর নাম এখানে কি উল্লেখ করে দেই নাই, স্লাইডে তো আর সবকিছু দেওয়া যায় না আর কি, তাই না। আমরা যখন ক্লাস করবো, ক্লাস করার সময় আমরা মেশিন লার্নিং মডেল পড়বো, ওদের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস কেমনে করতে হয় এই জিনিসগুলো দেখবো, মানে কিভাবে প্রেডিক্ট করে অ্যান্সার গুলো পাই এগুলো দেখবো, অনেক কিছু দেখবো আসলে, হ্যাঁ। সো তোমাকে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হইতে হওয়ার জন্য তোমাকে মানে বিশাল পড়াশোনা আর কি করতে হবে, বিশাল রিসার্চ করতে হবে আর কি। দেখো এন্ড দেন দেখো ইভালুয়েট এমএল মডেল পারফরম্যান্স। তো তুমি এই যে ওই যে ওভারফিটিং আন্ডারফিটিং বলতেছিলাম, তাই না, যে ওভারফিটিং আন্ডারফিটিং চেক করবা, অ্যাকুরেসি চেক করবা, প্রিসিশন চেক করবা, রিকল চেক করবা, F1 স্কোর চেক করবা, হ্যাঁ। সো এই যে এগুলা সবকিছুর উপরেই তোমার কি একটা কি মডেল পারফরম্যান্স, তোমার মডেলটা কি ভালো পারফরম্যান্স করলো নাকি বাজে পারফরম্যান্স করলো, এর উপরেই তুমি কিন্তু ইজিলি পেয়ে যাবে, ওকে। এরপর কি আছে ফিউচার এমএল রিসার্চ অপরচুনিটিস, তাই না। ওই যে আমি ফেডারেটেড লার্নিং কথা বলছিলাম, দেখছো ফেডারেটেড লার্নিং এখানে চলে আসছে। এক্সপ্লেনেবল এআই মানে কি জানো, এক্সপ্লেনেবল এআই মানে তোমার একটা মেশিন লার্নিং মডেল কিভাবে ডিসিশন নেয়, কেন এই ডিসিশনটা নিল, এর উপরে রিসার্চ করা। তোমরা যারা রিসার্চার হইতে চাও চাইলে এই সেক্টরটাতে রিসার্চ করতে পারো অনেক বেশি। আমি এটা নিয়ে কাজ করতেছি আর কি এখন রিসেন্টলি, যে কিভাবে একটা মেশিন লার্নিং মডেল
মানে খুব ভালো আচরণ করতে পারে, and হচ্ছে গিয়ে তোমার ও কেন এই ডিসিশনটাই নিল, ও কেন অন্য ডিসিশন নিল না, ও বাঞ্চ অফ ডিসিশন নিতে পারে, বাঞ্চ অফ ডিসিশনের কোন কোন ডিসিশন গুলা নিতে পারতেছে না। সো এই সবগুলোর উপরে মানে ইয়ের ডিফাইন করে যে ডিসিশন নেওয়া, কেন এই ডিসিশনটা নিল বা এটা কেন হইলো, এইগুলা সবকিছু নেওয়াকে আমরা কি বলবো ভাই, এক্সএআই বলে, এটাকে এক্সএআই বা এক্সপ্লেনেবল এআই বলে আর কি। ঠিক আছে, এইখানে অনেক বেশি রিসার্চ হচ্ছে এখন। সবচেয়ে বেশি রিসার্চ হচ্ছে ফেডারেটেড লার্নিং, জেনারেটিভ এআই আর এক্সএআই। হ্যাঁ, এর মধ্যে নতুন একটা চলে আসছে এজ কম্পিউটিং। এজ কম্পিউটিং এটা জানার জন্য তোমাকে সামটাইমস একটু কি বলে ইলেকট্রিক্যাল জিনিসপত্র কি হালকা পাতলা একটু জানা থাকা লাগে, বাট তুমি একটু রিসার্চ করলে, যখন রিসার্চ করবে তখন তুমি আসলে পড়াশোনা করবে অনেক বেশি, লিটারেচার রিভিউ করবে অনেক বেশি। তো তখন আসলে তুমি এগুলো তোমার মানে আয়ত্তে চলে আসবে আর কি, কোনো প্যারাই নেই। এরপরে কি আছে ভাই, এরপরে আসলে কেস স্টাডি, বিল্ডিং মডেল, তাই না, ডিফাইন প্রবলেম, ডাটা কালেকশন করবা, ডাটা প্রি প্রসেসিং করবা, তাই না, তারপরে কি মডেল সিলেকশন করবা, প্রি প্রসেসিং এটাকে ইডিএ বলতেছিল, এন্ড কি তোমাকে ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হবে, তাই না, এন্ড দেন মডেল সিলেকশন করবা, মডেল টেস্ট করবা, মডেল ইভালুয়েশন করবা, মডেল কি কনক্লুশনস, রাইট। আচ্ছা, এখানে কি বলছে আমাদের, গেটিং স্টার্টেড উইথ এমএল, বিল্ডিং এ স্ট্রং ফাউন্ডেশনস, এর মধ্যে কি কি লাগবে আমাদের ওইগুলো দেওয়া আছে। সেট আপ এনভায়রনমেন্ট আমরা কোথায় কোডিংটা করবো এইগুলো বলা আছে। ভিএস কোড হইতে পারে, পাইথন হইতে পারে, কোল্যাব হইতে পারে, জুপিটার নোটবুক হইতে পারে, কারণ মানে কোল্যাবের মধ্যে আসলে সবচেয়ে বেশি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আসলে কোড করে। দেন ডাটা কোথা থেকে তুমি পাইতে পারো, কি ধরনের ডাটা হইতে পারে, এগুলো নিয়ে আলোচনা করা লাগবে বা এগুলো তোমাকে রিসার্চ করতে হবে। ক্যাগেল থেকে তুমি নিতে পারো, ইসিআই এমএল রিপোজিটরি থেকে তুমি ডাটা সেট নিতে পারো, অনেক জায়গা থেকে তুমি কি ডাটা সেট নিতে পারো। এন্ড দেন যখন কাজ করা শেষ হয়ে যাবে, 4 নাম্বারটা বেশি লঞ্চ ইয়ার ফার্স্ট প্রজেক্ট, তোমরা তোমাদের ফার্স্ট প্রজেক্টটা কি করে দিতে পারবা, লঞ্চ করে দিতে পারবা। দেন কি আছে পপুলার এমএল ফ্রেমওয়ার্ক, কি আছে টেনসর ফ্লোজ, পাইটর্চ, সাইকিট লার্ন, কেরাস, গুগল কলব এন্ড কি এডব্লিউএস সেগামেকার। এই যে এডব্লিউএস আছে না, আমরা যারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার আমাদেরকে এই এডব্লিউএস নিয়েও কাজ করতে হয়। এডব্লিউএস সব ক্ষেত্রে কাজ করে। ব্যাক এন্ডে তোমার ধরুন ডাটা স্টোরেজের ক্ষেত্রে আমরা এডব্লিউএস ইউজ করতে পারি, কোন একটা অ্যানালাইসিসের ক্ষেত্রে এডব্লিউএস এর ভিতরে মেশিন লার্নিং ইমপ্লিমেন্ট করা আছে। সো এইখান থেকে আমরা বিভিন্ন মডেল নিয়ে আমরা কি আমাদের অ্যাপ্লিকেশনে কি মানে ইন্টিগ্রেট করে দিলে ওইখান থেকে ও অ্যানালাইসিস করে দেয়, মানে এডব্লিউএস নিজে অ্যানালাইসিস করে দেয় আর কি। হ্যাঁ, তোমরা গুগলে গিয়ে সার্চ দিলেই পাবা আর কি হোয়াট ইজ এডব্লিউএস, আরো বেশি তোমাকে ইন ডিটেইলসে তুমি জানতে পারবে। হ্যাঁ, অ্যামাজন ওয়েব সার্ভিস, তো আরো বেশি মানে ডিটেইলসে তুমি জানতে পারবে আর কি। এন্ড তোমাকে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হইতে হলে ভাই সবচেয়ে আরেকটা জিনিস ভালো জানতে হবে যে কি বলে, তোমাকে অনেক রিসার্চ জানতে হবে ভাই। ঠিক আছে, রিসার্চ জানতে হবে। তো এই জিনিসটা যারা অনেক বেশি রিসার্চ করতে পারো, যারা অনেক বেশি পড়তে পারো, তাদের জন্য আসলে মেশিন লার্নিং আর এআই এর সেক্টরটা নতুন নতুন জিনিস আসবে, ওইগুলো তুমি অ্যাডপ্ট করবা। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমাকে দেখা লাগবে আর কি। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, বায়াস, ফেয়ারনেস এন্ড এথিক্স অফ এমএলস। তুমি তো মেশিন লার্নিং শিখবা, তাই না, মেশিন লার্নিং এর মাধ্যমে তোমাকে ফেয়ার থাকতে হবে, তাই না। যেমন কি ধরো আমরা কিছুদিন আগে দেখতেছিলাম যে আমাদের মানে আপুদের, হ্যাঁ, আপুদের যে কোনো আপুদের একটা ছবি নিয়ে দেন ওদের নোট বানায় ফেলতেছে। হ্যাঁ, জামা পরা ছিল কিন্তু জামা ইয়ে করে ফেলতেছে। সো এগুলো কি তোমার মেশিন লার্নিং ইঞ্জিনিয়াররা পারে, এই ইঞ্জিনিয়ার এগুলো পারে ইউজ করতে মডেল টডেল দিয়ে, কিন্তু এগুলা কি ফেয়ার ভাই, এগুলা কি মানে এগুলো কি এথিক্স এর মধ্যে পড়ে না। এই জন্য আমি এই সেকশনটা রাখছি। ঠিক আছে, যে মেশিন লার্নিং এর এথিক্স তোমাকে তোমাকে বুঝতে হবে যে তুমি কোন জিনিসটা করবা, তোমাকে কোন জিনিসটা করবা না, বুঝাইছে, তোমার রেসপন্সিবিলিটিটা কি ওই জিনিসটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এই জন্য আর কি এই পেজটা রাখা যে বেসিক ফেয়ারনেস এন্ড এথিক্স, ওকে, ইন মেশিন লার্নিং। তো তুমি অনেক কিছু করতে পারবা লাইফে মেশিন লার্নিং দিয়ে, কিন্তু তোমাকে অনেক কিছু করা যাবে না, অনেক বাধ্যবাধকতা আছে আর কি, ওইগুলো তোমাকে মেনে চলতে হবে। হেভিংসি বলছে আচ্ছা, আমরা আসলে মূলত সহজ কোডিং থেকে আসলে একটা কোর্স লঞ্চ করতেছে আর কি, বুঝা গেছে, ফুল মেশিন লার্নিং এর এজেন্টিক মানে জেনারেটিভ এর উপরে একদম শুরু টু শেষ পর্যন্ত একদম জব রেডি মানে ইয়ে আর কি। তো সবার জন্য তার জব না, কারণ কোর্সে কি হয় অনেকেই ইনরোল করে, অনেকেই ঢোকে এন্ড দেন শেষ পর্যন্তই থাকে না। আজকেই দেখো তোমাকে আমি একটা বাস্তব উদাহরণ দিই। আমরা যখন জয়েন করছিলাম তখন আমাদের 41% ছিল, বাট এখন 24 আছে, রাইট। সো বাকি যারা ছিল হয়তো তাদের জন্য ইম্পর্টেন্ট না লাইফে কোনো কিছু করা, হয়তো
তারা হয়তো কোনো কিছু করতেছে রিসেন্টলি, সো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট না, বা তাদের ফিউচারে আসলে কোনো জব টব দরকার নাই আর কি, ঠিক আছে? তো তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে তুমি যখন ভার্সিটি শেষ করবা, তুমি একটা মানে বড় সি এর মধ্যে পড়ে যাবা, ঠিক আছে? ধর আটলান্টিক মহাসাগরের মতো পড়বা। সবাই অনেক বেশি, তুমি জানো কিছু জব সাইট গুলাতে, ফেসবুক তো তোমরা সবাই চালাও, জব সাইট গুলাতে তুমি অ্যাড হবা, ওইখানে দেখবা ভাই আমার স্কিল আছে, ভাই আমার সিজিপিএ 4/4, আমি কেন জব পাই না, আমি কেন কিন্তু এগুলো কিছু করতে পারি না। তো তোমাকে বুঝতে হবে জব না পাওয়ার অনেক আসলে কারণ আছে আর কি। হ্যাঁ, আমরা খুঁজি যে ভালো কোডার খুঁজি, ভালো খুঁজি, কিন্তু পাই না, ঠিক আছে? তো এই জন্য তোমাকে কি করা লাগবে ভাই, তোমাকে ইনভেস্ট করতে হবে ভাই, তোমাকে নিজেকে ইনভেস্ট করতে হবে, তোমাকে টাকা ইনভেস্ট করতে হবে, তোমাকে টাইম ইনভেস্ট করতে হবে। তুমি মানে অটোমেটিক্যালি কিন্তু তুমি সবকিছু করে যাবা না লাইফে, রাইট? সো তোমাকে মেন্টরশিপ নিতে হবে, দেন তুমি হলো কি একটা ভালো একজন হবা যে আসলে কি জব রেডির জন্য। আসলে দেখো কোর্স কেন করা লাগে, এই যে কথাগুলো আছে, এই যে স্লাইডটা যে বানাইছি, এই স্লাইডের প্রত্যেকটা স্লাইডকে আলাদা আলাদা করে নিয়ে এক একটা স্লাইডকেই তোমাকে 7-8 ঘন্টার একটা বড় সেশন করা যায়। আমাদের ইউটিউবে ভিডিও আছে, এরকম ভিডিও অনেক ভিডিও, রাইট? কেন আমরা কোর্স করি, রাইট? কোর্স এই কারণে করি, এইখানে তোমাকে একটা মেন্টর, তোমাকে একজন মেন্টর থাকবেন, একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট থাকবেন, ওনারা অল দা টাইম তোমার পুশ করবেন, এইটা করো, ওইটা করো, এই অ্যাসাইনমেন্ট জমা দিছো কিনা, এটা করছো কিনা, লিঙ্কডইন কি খুলছো, গিটার কি খুলছো, সিভিটা ওরা তোমার দেখে দিবে। তারপরে কি তুমি যেখানে জব করতে চাও ওই জবের জন্য মানে রেকমেন্ডেশন দিবে। সো অনেক কিছু আসলে আছে। এই যে আমাদের এই যে কি বলা এমডি এন ওকিব ভাই, ঠিক আছে, উনি কিন্তু আমাদের সিইও, ঠিক আছে, আমাদের এই সহজ কোডিং এ। উনি অলরেডি আমাদের কি একটা লিঙ্ক দিয়ে দিছে। সো তোমরা সবাই এই লিঙ্কে যাও, এই লিঙ্কে যাইলে দেখো, আমি যদি লিঙ্কে যাই, লিঙ্কে ক্লিক করলাম, দেখো সুন্দর মতো আমি কি পাইলাম, দেখো তো ফুল স্ট্যাক কি, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং একটা বুটক্যাম্প আমি কি পেয়ে যেতেছি। দেখো এইখানে সব কিছু আছে ভাই। তোমাকে তুমি প্রজেক্ট বানাবা কেমনে, প্রজেক্ট কি করবা, কি না কি করবা, ইচ এন্ড এভরিথিং কি ডিটেলস এইখানে তুমি পেয়ে যাইতেছো, ঠিক আছে? তুমি যদি ধরো মডিউলে ক্লিক করো, দেখো কত সুন্দর করে তুমি কি আছে তোমার, বলো তো? এখানে দেখো টোটাল ক্লাস কয়টা থাকবে, টোটাল অ্যাসাইনমেন্টস কয়টা থাকবে, টোটাল প্রজেক্টস তুমি কি কি করতেছো, ওকে? তারপরে তোমার ডিউরেশন কত মিনিট হবে, কে ধরো মানে কি কি হইতেছে, ঠিক আছে? সবকিছু কিন্তু কি তোমার এইখানে তুমি করতে পারবা আর কি। ক্যারিয়ার কি কি করতে পারবা, এখানে আমাদের আলাদা মানে তোমার এই প্রজেক্ট অ্যাসিস্ট্যান্স আছে, বা তোমার কি ক্লাস অ্যাসিস্ট্যান্ট আছে, তো ওদের কাছ থেকে তুমি মেন্টরশিপ নিতে পারবা। ক্লাস 1-এ আমরা কি কি পড়াবো এইখানে আছে, ক্লাস 2-তে কি পড়াইতেছি, 3-তে কি পড়াইতেছি, এই যে অ্যাসাইনমেন্ট কি দিতেছি আর কি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট কি দিতেছি, দেখো 3টা ক্লাস যাওয়ার পরে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট 1 আসবে, 4 নাম্বার ক্লাসের পরে অ্যাসাইনমেন্ট 2 আসবে, 5-6 ক্লাসের পরে অ্যাসাইনমেন্ট তুমি 3 পাইতেছো। সো এই যে ফুললি বিশাল, দেখো ভয় পেয়ে যাও না, হ্যাঁ, বিকজ অফ কি, এইটা যদি তুমি না করো, এইভাবে যদি তুমি অ্যানালাইসিস না করো, এইভাবে যদি তুমি নিজেকে না গড়ে তোলো, এই যে ভাইরা সুন্দর একটা এই যে ইয়েটা, তাহলে কি দেখা যাবে? তাহলে দেখা যাবে ইয়েস আমাদের সিজিপিএ হইতে পারে ধরো তোমার 3.7 বা 3.8, বাট আমাকে কেউ কি জবে নিতেছে না। কেন? কারণ আমি নর্মাল সিভি বানাইতে পারি না। আমার সিভিতে কি কি থাকা লাগবে, আমি মেশিন লার্নিং, আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার, আমি ধরো মেশিন লার্নিং এ যেতে চাই অথবা এআই তে যেতে চাই, কোথাও জব করতে চাই, কিন্তু আমি জানি না আমার সিভিতে কি থাকা লাগবে। হ্যাঁ, আমি জানি না আমার কি কি স্কিল থাকা দরকার, ঠিক আছে? সো এই সবকিছু জানার জন্য আহ এই সবকিছু জানার জন্য তোমাকে কিন্তু কি একটা কোর্স বা মেন্টরশিপ এগুলো কিন্তু অনেক বেশি বেনিফিট করতে হয়। আমি বলবো না যে তোমাদেরকে সহজ কোডিং এর মানে এই কোর্সই করতে হবে, বাট সহজ কোডিং তোমাকে কিভাবে হেল্প করবে আমি তোমাকে জাস্ট এতটুকু বলতে পারি। ওইখানে আমি এবং আরেকজন ভাই আছেন, উনি স্যামসাং এ জব করতেছেন। সো আমরা দুইজন রিয়েল ওয়ার্ল্ড মানে রিয়েল ওয়ার্ল্ডে আসি, যে কোন একটা অফিসিয়াল এনভায়রনমেন্টে প্রজেক্টস আসলে কিভাবে করতে হয়, ইচ এন্ড এভরিথিং কিভাবে করতে হয়। সো আমরা তোমাদেরকে কি করতে পারবো, ওইভাবে মেন্টরশিপ দিতে পারবো, অথবা হেল্প করতে পারবো বড় ভাই হিসেবে, নট দ্য টিচার্স, বড় ভাই হিসেবে হেল্প করতে পারবো যে তোমরা আসলে কিভাবে বেটার রেজাল্টস তুমি ওইখান থেকে তুমি কি গেট করতে পারো আর কি। হ্যাঁ তন্ময়, বলো। ভাই এখানে কোর্স আউটলাইনের ভিতরে যেটা দেখলাম, আমাদেরকে প্রজেক্ট দেওয়া হবে আর অ্যাসাইনমেন্টও দেওয়া হবে।
তো অ্যাসাইনমেন্টটা তো হচ্ছে আমাদেরকে যা যা শেখানো হবে তার উপর ভিত্তি করে অ্যাসাইনমেন্ট, সেটা আমি বুঝলাম ভাই। এখন হচ্ছে প্রজেক্টের বিষয়টা, প্রজেক্ট কি আপনারা যখন লাইভ ক্লাসটা নিবেন তো সেই মুহূর্তে কি আমাদেরকে প্রজেক্ট করিয়ে দেখিয়ে দিবেন, এবং যেরকম প্রজেক্টটা করালেন এবং সেরকম সিমিলার প্রজেক্ট আমাদের তৈরি করতে হবে, না হচ্ছে কি ওইটা একটু যদি হালকা একটু বলতে। ভেরি গুড, ভালো কোশ্চেন করছো। অলরেডি তুমি তোমার কোশ্চেনের মধ্যে অ্যান্সার দিয়ে দিছো আর কি। প্রজেক্ট যেগুলো হবে আমরা লাইভ প্রবলেম সলভিং এর মাধ্যমে মানে প্রজেক্ট দিয়ে দিয়ে প্রবলেম সলভিং করবো আর কি, বোঝা গেছে? এবং অ্যাসাইনমেন্টস তো তোমাকে দিবই, তোমাকে এই রিলেটেড আমি যেভাবে যেটা ক্লাসে প্রজেক্ট গুলো করাচ্ছি ওই রিলেটেড প্রজেক্টসও কি সিমিলার, আবার হইতে পারে কি আরেকটু অ্যাডভান্স, হইতে পারে সিমিলার আরেকটু হইতে পারে কি অ্যাডভান্স। কেন অ্যাডভান্স আমি তোমাকে বললাম, তুমি আমার কাছে ভাই ক্লাস করছো, তোমাকে যদি আমি এইটাই তোমার হুবহু কপি করতে তোমাকে বাসায় দিয়ে দিই তাহলে তুমি শিখছো কিছু না। আমি তোমাকে আরেকটু কি সামনের বা আরেকটু অ্যাডভান্স জিনিস দিব। ধরো আমি যদি তোমাকে 8 পর্যন্ত শিখাই আমি তোমাকে 10 পর্যন্ত করতে দিব আর কি, মানে 2% বাড়াই দিব। কেন বাড়াই দিব? এটা বিকজ অফ এটা করা দরকার, কারণ ভাই তোমাকে শিখতে হবে। মেশিন লার্নিং এবং এআই যারা ইঞ্জিনিয়ার আছে এদের অনেক বেশি রিসার্চ ক্যাপাবিলিটি থাকা লাগে। সো রিসার্চ কেমনে করতে হয়, ওই যে 2%, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওই 2% তুমি কোত্থেকে খুঁজে বের করবা, খুঁজে বের করে অ্যাসাইনমেন্ট অথবা প্রজেক্টটা কমপ্লিট করবা, এটা তোমাকে আমি ক্লাসেই বলে দিব। কিন্তু তোমাকে জাস্ট নিজ থেকে ওই জিনিসটা কি খুঁজে করা লাগবে। দেখো তোমাকে আমি সবকিছু, হ্যাঁ তোমাকে আমি সবকিছু করাই দিব, একদম করাই দিব সবকিছু, কিন্তু এমএল ইঞ্জিনিয়ারদের রিসার্চ ক্যাপাবিলিটি অনেক বেশি ভালো থাকতে হয়। তোমাকে খোঁজা লাগবে, খুঁজে খুঁজে একটু বের করতে হবে, ঠিক আছে, যে কোন জিনিসগুলা কোত্থেকে আমি পেতে পারি। তোমাকে আমি কি দেখাবো, তোমাকে আমি পাথ দেখাই দিব, তোমাকে আমি প্রজেক্ট করাই দিব, করানোর পরে 8% করাই দিলে 10% যে 2% এক্সট্রা যে তোমাকে কাজ করতে দিব, যে তুমি একটু খুঁজে এরপরে দেন এই প্রজেক্টটা সাবমিট করবা, ওই 2% কোথা থেকে খুঁজবা, কোথা থেকে পাবা, ইন ডিটেলস অল ইন ডিটেলস আমরা কি ক্লাসে ডিসকাস করে দিব। তোমার যে তুমি কি জাস্ট কষ্ট করে জাস্ট গুগলে যে খুঁজবা যে এই জিনিসটা এইভাবে ভাইয়া দিছে, তো এইভাবে এটা কিভাবে করতে পারি, তোমাকে আমি বার চার্ট দেখাই দিব, ওকে, প্রজেক্টের মাধ্যমে। ওই যে আমি তোমাকে এক্সাম্পলও দিয়ে দিই, আমি তোমাকে প্রজেক্টসে কি দিব, তোমাকে আমি একটা বার চার্ট দেখাইলাম প্রজেক্টসের মধ্যে। বার চার্টটা ইজি, মানে ধরো তোমার একটু কালার কি দেখলাম লাল আর এবং নীল কালার বার চার্ট আমরা দেখলাম ক্লাসে। তোমাকে আমি বলবো না, কিন্তু তুমি যদি একটু রিসার্চ করে, হ্যাঁ তুমি যদি একটু গুগল থেকে রিসার্চ করে দেখো, একটা লাইব্রেরি আছে সিবর্ন, ওকে, সিবর্ন। এই সিবর্নে গেলে তুমি কি করতে পারবা, দেখবা অনেক সুন্দর সুন্দর অ্যানালাইসিস আছে, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কি করতে পারবা। এই যে ধরো তোমার টিউটোরিয়ালে যদি যাও, এখানে তো অ্যানালাইসিস পাবা। তুমি ধরো আরেকটু ব্যাকে যে ধরো তোমার কোনো একটা প্রেডিকশনে যদি ক্লিক করো, দেখো এখানে অনেক ধরনের ইয়ে আছে না। দেখো আমি তোমাকে দেখাই দিলাম, ধরো এরকম একটা বার চার্ট দেখাই দিলাম, বাট তুমি যদি বার চার্টের বদলে তুমি যদি রিসার্চ করে এরকম একটা প্লট বানাই দাও, লাইন প্লট বানাই দাও আমাকে প্রজেক্টের মধ্যে, অথবা তুমি এরকম একটা বক্স প্লট বানাই দাও, যে বক্স প্লট, তোমরা যারা কম্পিউটার সায়েন্সে আছো তারা তো অবশ্যই স্ট্যাটিক কোর্স তো করছো তাই না, স্ট্যাটিস্টিক্স করছো না? আচ্ছা ভেরি গুড। সো স্ট্যাটিক্স এর মধ্যে তোমার কি প্রবাবিলিটি আছে না, ওইখানে কিন্তু বক্স প্লট ছিল, রাইট? সো তোমরা যদি আমাকে প্রজেক্টস এর মধ্যে একটা বক্স প্লট দাও, অথবা ধরো প্রজেক্টস এর মধ্যে এরকম যে গ্রুপ ভায়োলেশন দাও, অথবা তুমি আমাকে যদি একটু ধরো এই যে হিট ম্যাপ দিলা, অথবা ধরো মার্জিন ডিস্ট্রিবিউশন ম্যাপ দিলা, সো এটাই মানে ওই যে তুমি যেটা বললা যে হ্যাঁ আমরা ইচ এন্ড এভরিথিং তোমাদেরকে অ্যানালাইসিস এন্ড তোমাদেরকে কি সবকিছু দিয়ে দিব। কিন্তু এই যে তোমাকে জাস্ট একটু ইনোভেটিভ হইতে হবে, মানে প্রজেক্টটা কি তুমি কি করবা ভাই, একটু ইনোভেশন করে নিয়ে আসবা। তোমাকে আমি একটা প্রজেক্ট দিয়ে দিব, অ্যাডভান্স একটা প্রজেক্ট দিয়ে দিব, এই প্রজেক্টটাকে তুমি একটু ভিজুয়ালাইজেশন একটু চেঞ্জ করলা, তুমি একটু ডাটা সেটের কলাম নামটা একটু চেঞ্জ করলা, এইগুলো এক্সপেরিমেন্ট করতে হবে তোমাকে বাসায় বসে বসে। এবং কেন করতে হবে, যে যত বেশি এক্সপেরিমেন্ট করতে পারবা সে তত বেশি কি জব সেক্টরে আগে যাবে আসবে, বোঝা গেছে? দেখো জব সেক্টরে তুমিও 3.75 পাইছো, অন্য আরেকজন 4 পাইছে, ও তোমাকে নিতেছে, 4 কে নিতেছে না। কেন নিতেছে না? কারণ কি 4 যে পাইছে ও অনেক বেশি একাডেমিক কে ভালো, ও থাকবে না, ও জব সেক্টরে থাকবে না, ও বাইরে যেতে চাবে বা সামথিং এরকম কিছু করবে। অথবা তুমিও 3.7, অন্য একজন 3.7, তো তোমার স্কিলটা দেখবে তুমি কতটুকু ওর কাছ থেকে বেশি জানো। কারণ কি ভাই, মানে প্রাইভেট জব সেক্টরটা আসলে হৃদয় বিদারক কেন বলবো, তোমাকে দিয়ে ওরা লাখ লাখ টাকা বানায় নিয়ে যাবে, লাখ লাখ টাকার প্রোডাক্ট বানায় নিয়ে যাবে, কিন্তু তোমাকে তেমন ভ্যালু দিবে না, রাইট? এটা তোমাকে মানে
বাস্তবিক লাইফ থেকে বলতেছি। সো তোমাকে এটাকে মেনে নিতে হবে। তো এটা মানার জন্য তো তোমাকে আগে জব পাইতে হবে, তাই না? জব পাইতে হবে না? তো জব পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, যেই মানে স্ট্র্যাটেজিক্যাল যে ফলো যে জিনিসটা, এই জিনিসটাকে ফলো করতে হবে আর কি। হ্যাঁ, ওকে। তন্ময় আবার হাত তুলছে, হ্যাঁ বলো। ভাই যেহেতু ভিজুয়ালাইজেশনের কথা আসলো, তো একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ। যেমন ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে ইউজ হয় ম্যাটপ্লটলিব, প্লটলি, সিবর্ন এবং বোকে। তো হচ্ছে আমার কি চারটাই লাগবে, নাকি যে কোনো একটা দিয়ে আমি কাজ করে যেতে পারবো ভাই? যে কোনো একটা দিয়ে তুমি কাজ করতে পারবা। তোমার যদি চারটা দরকার হয়, আহ, তোমার যদি চারটা দরকার হয়, তাইলে কি করবা, তুমি চারটা ইউজ করবা। তোমার যদি চারটা দরকার হয় তাহলে তুমি ইউজ করবা না, তাই না? তুমি ম্যাক্সিমাম এমএল ইঞ্জিনিয়াররা ম্যাটপ্লটলিব এন্ড সিবর্ন ইউজ করে বেশিরভাগের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ ভিজুয়ালাইজেশনটা কখন দরকার হয়, অ্যানালাইসিস তুমি একটা ভিজুয়ালি শো করার জন্য, কিন্তু তোমাকে কিন্তু অ্যানালাইসিস ভালো পারতে হবে। তোমার কিন্তু এমন যে তুমি সুন্দর সুন্দর ভিজুয়ালাইজেশন বানায় ফেললা, কিন্তু তোমার মেশিন লার্নিং মডেল অ্যাকিউরেসি দেয় 68%, 50%, তাহলে কি কোনো কাজ আছে ভিজুয়ালাইজেশন মানে? লাভ হবে বলো তন্ময়? লাভ নাই কিন্তু, রাইট? না ভাই, না ভাই, না সো ভাই। এত মানে ঢং টং করে লাভ হবে না যদি তুমি অ্যানালাইসিস বা তোমার মডেলটা প্রেডিকশন ভালো না করে, রাইট? সো ম্যাক্সিমাম এমএন ইঞ্জিনিয়াররা ম্যাটপ্লটলিব এন্ড ইয়া করে আর কি, এই সিবর্নি আর কি ইউজ করে, বুঝা গেছে? জি ভাই। ওকে। নকিব ভাইয়া, ইয়েস নকিব ভাইয়া। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসছে, ক্রেভিং ফর আর্টস, উনি একটা কোশ্চেন করছেন, ওটা স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে ইন্টার্নশিপের অপরচুনিটি নিয়ে। আমি এটা নিয়ে একটু ছোট করে কথা বলতে চাই। তো বেসিক্যালি হচ্ছে আমরা ইন্টার্নশিপে ডিরেক্ট কোনো কি বলে কমিটমেন্ট আপনাদেরকে দিচ্ছি না। কারণ হচ্ছে ইটস টোটালি আপ টু ইউ। আমরা হচ্ছে আপনাকে ইন্ডাস্ট্রি রিলেভেন্ট স্কিল গুলো পুরোটাই হচ্ছে দেওয়ার যতটুকু সম্ভব পুরোটাই আমরা দিব সাপোর্ট। বাট জব খোঁজার যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনাকে নিজ দায়িত্বে করে নিতে হবে। আর কারণটা হচ্ছে এক এক কোম্পানির আসলে রিকোয়ারমেন্ট এক এক রকম হয়ে থাকে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু আপনার সিভিটা সাজাতে হবে। আপনাকে হচ্ছে ওই জিনিসগুলো মানে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা মোটামুটি যা যা রাখছি আমাদের হচ্ছে মডিউলটাতে, অলমোস্ট সবগুলোই কিন্তু আপনার সব ইন্ডাস্ট্রির জন্য কভার হয়ে যায়। দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটাকে ফুল স্ট্যাক বলতেছি। একাডেমিক প্লাস হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি সবকিছু কিন্তু একসাথে কভার হবে, ঠিক আছে? এখন মানে আপনার হচ্ছে কখন যাওয়া উচিত, একটা মানে জব পারপাসে আপনাকে হচ্ছে অ্যাপ্লাই করা উচিত, কোথায় অ্যাপ্লাই করা উচিত, এই সম্পর্কিত হয়তো গাইডলাইন গুলো আমরা আপনাকে দিতে পারবো। বাট ডিরেক্ট কোনো রিকমেন্ডেশনের জায়গাটাতে আমরা এখনই আপনাদেরকে কোনো কিছু কমিটমেন্ট দিচ্ছি না, ঠিক আছে? তো আমরা চেষ্টা করতেছি আমাদের সাথে বিভিন্ন কোম্পানির সাথে আস্তে আস্তে কোলাবোরেশন দিকে আমরা যাওয়ার চেষ্টা করতেছি। বাট যেহেতু এটা এখনো ফুললি আমাদের হচ্ছে রিক্যাপ হয় নাই, দ্যাটস ওয়াই আমি আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে আসলে ঝুলায় রাখতে চাই না, ঠিক আছে? এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে আহ, বর্তমানে যেসব কোম্পানিগুলো আছে মানে ভালো করতেছে, এরা অ্যাকচুয়ালি রিকমেন্ডটাকে বেশি মানে এখন আর নিচ্ছে না। কথা বুঝতে পারছেন? এনারা আসলে যেটা দেখে যে মানে রিকমেন্ডটা কেন নিচ্ছে না সেটারও একটা বড় ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাচ্ছি না। তারা যেটা দেখে যে রেকমেন্ড করলেও তারা হচ্ছে তাদেরকে একটা ইন্টারভিউ ফেজের মধ্যে দিয়েই নেয়। কথা বুঝতে পারছেন? এন্ড রেকমেন্ডেশনটাকে ওয়ান কাইন্ড অফ এখন অনেকেই ছোট করে দেখে, টু বি অনেস্ট। দ্যাটস ওয়াই এতে করে আপনি যখন আমার রেকমেন্ডেশনে বা মেন্টরের রেকমেন্ডেশনে কোথাও যাবেন, তারা ধরেই নিবে আপনার মধ্যে হয়তো এমন কোনো ল্যাকিংস আছে যেটার কারণে আপনি রেকমেন্ডেশনটা নিয়ে আসছেন, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা আসলে চাই না যে আপনার মানে জার্নির শুরুতে আসলে আপনার ওয়েটটা কমে যায়। এন্ড এটা কিন্তু মানে আমার একটা সেক্টর, এখানে সবাই সবার সাথে ইন্টার কানেক্টেড। সাপোজ আমার মেন্টর হচ্ছে মানে ধরেন ইমন ভাই হচ্ছে বিডি কলিং এর এআই ডেভেলপার। রেজিস্ট্রেশন 23-তে যদি উনি এআই ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করে, উনি এখানে জয়েন করার পরে দেখবে যে ওনার পরিচিতর মধ্যে অনেকেই এখানে আছে, বা উনি প্রিভিয়াসলি যে কোম্পানি থেকে কাজ করে আসছে ওনার এক্সিস্টিং কলিগরা প্রিভিয়াস কলিগের সাথে কানেক্টেড। ব্যাপারটা কিন্তু এরকম হয়ে যায়, ঠিক আছে? তো আপনি যখন ইন্ডাস্ট্রিতে আপনার ইমেজটা খারাপ হয়ে যাবে শুরুতে, তখন কিন্তু আসলে এটা মুখে মুখে ছড়ায় যায় সব জায়গায়, বুঝতে পারছেন? যারা এইচআর তাদের মধ্যে কিন্তু এক ধরনের নেটওয়ার্ক থাকে, যারা ইঞ্জিনিয়ার তাদের মধ্যে এক ধরনের নেটওয়ার্ক থাকে, মানে নেটওয়ার্কিং ছাড়া তো আসলে ইন্ডাস্ট্রি বিল্ড হয় না, তাই না? তো দ্যাটস ওয়াই হচ্ছে এটা একটা ফ্যাক্ট। তারপরে হচ্ছে এখানে আরো কিছু জিনিস চলে আসে, তো ওইগুলো তার ডিটেলস যাচ্ছে না। মেইন যে মেজর দুইটা জিনিস সেটা আমি আপনাদের সাথে
শেয়ার করলাম, ঠিক আছে? তো আমরা আসলে খুবই ট্রান্সপারেন্ট, মানে সহজ কোডিং যেটা পারবে না ইনস্ট্যান্ট সেটা কখনো আপনাদের সাথে কমিটমেন্ট করবেন না। আমি আপনাকে এখন বললাম হ্যাঁ ভাই আপনাকে আমি হচ্ছে ইন্টার্নশিপ দিব, দিন শেষে আমি বুটক্যাম্প শেষে আমি আপনাকে ইন্টার্নশিপ দিতে পারলাম না, দ্যাট মিনস আমি আপনাকে শিখাইতে পারলাম না, ল্যাকিংসটা আমার, নট ফ্রম ইউ। ঠিক আছে? আমরা অ্যাকচুয়ালি পড়ানোর দিকে বেশি ফোকাস। আমি যদি আপনাকে স্কিল বানাইতে পারি, আপনি সহজ কোডিংতে তখন আর গোনার টাইম নেই, টু বি অনেস্ট। তখন আপনাকে কোম্পানিরা ধরে ধরে নিয়ে যাবে যে ভাই আয় হ্যাঁ আপনার হচ্ছে সিভিতে এত কিছু, আপনি আসেন কথা বলি আমরা। ঠিক আছে? ব্যাপারটা কিন্তু এরকম হয়ে যায়। আপনাকে যেটা করতে হবে, আপনার লিঙ্কডইনে প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে। আপনার সিভিতে এমন কিছু প্রজেক্ট, সাপোজ আমাদের এখানে যে 14টা প্রজেক্ট আমরা করাবো, হ্যাঁ, এই প্রজেক্ট গুলোই যদি আপনি হচ্ছে আস্তে আস্তে ডাইনামিক্যালি হচ্ছে বিল্ড করে ফেলেন, এই 14টা প্রজেক্ট যদি আপনার সিভিতে থাকে, আপনি বুঝতেছেন যে আসলে আপনার সিভিটা কত ভারী হইতে পারে। হ্যাঁ, তো আপনাকে অ্যাকচুয়ালি মানে ফোকাস দিতে হবে লার্নিং এ। আমরা অ্যাকচুয়ালি ওই জায়গাটাতেই কাজ করি। আমাদের কিন্তু আলাদা যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে বেসিক্যালি, আমাদের কিন্তু ওইটারও একটা মানে ইন্ডাস্ট্রি রিলেভেন্ট কোর্স আছে। কোর্স না, বেসিক্যালি বুট ক্যাম্প। হ্যাঁ, কোর্স আর বুট ক্যাম্পের মধ্যে কিন্তু অনেক তফাৎ। কোর্স হচ্ছে অ্যাকচুয়ালি মানে শুরু করলাম শেষ করলাম এরকম, বাট বুট ক্যাম্প হচ্ছে অ্যাকচুয়ালি আপনাকে মানে আপনার ব্যারিয়ার ভাঙার জন্য একটা হাতিয়ার। কথা বুঝতে পারছেন? আমরা কিন্তু অ্যাকচুয়ালি বুট ক্যাম্প রান করি, নট কোর্স। তো এই জায়গাটাতে হচ্ছে আপনি যখন আসবেন, আপনার প্র্যাকটিস করতে যেখানে সমস্যা হবে, আপনার হচ্ছে শিখতে যেখানে সমস্যা হবে, সেই ব্যারিয়ার গুলো আসলে আমরা ভাঙার চেষ্টা করব। যখন আমি আপনাকে স্কিল করে দিব, তখন আপনি দেখবেন যে মানে যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে কল পাবেন। এরপর ইন্টারভিউতে যখন যাবেন, কনফিডেন্টলি যদি ইন্টারভিউ ফেসটা পার করতে পারেন, ইনশাল্লাহ আপনার জব হয়ে যাবে। আমি বুঝাইতে পারছি আই গেস। ঠিক আছে? তো এই পর্যন্তই। আপনারা হচ্ছে এখন যে জায়গাটা সেটা হচ্ছে শিখতে হবে, শিখলেই ইন্টার্নশিপের ব্যবস্থা অটোমেটিক হয়ে যাবে। ইন্টার্নশিপ কেন, তার থেকেও বেটার পজিশন যেতে পারবেন, ট্রেনি অথবা হচ্ছে ইন্টার্ন, সরি ইন্টার্ন না, মানে ট্রেনি পজিশনে যেতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কন্টিনিউ করেন। ও জোস, থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে আকিব ভাইয়ের কাছে? So saying normally is that this course is self-paced when water class না, schedule? এটা হচ্ছে সেলফ পেস্ট কোনো কোর্স না। এখানে কোর্স বলতে বুটক্যাম্প না, এটা হচ্ছে টোটালি আমরাই হচ্ছে আপনাকে পুশ করে করে পড়াশোনা করাবো। আমাদের এখানে রেগুলারলি মানে বুট ক্যাম্পের সিস্টেম একটু অন্যরকম। আপনাকে রেগুলারলি ক্লাস করতে হবে, ক্লাস যদি মিস দেন আপনার বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। হ্যাঁ, Yes. আমাদের এখানে ক্লাস এমন হতে পারে যে আপনার ধরেন 2টা ক্লাস না করলে 3rd ক্লাস থেকে আপনার অ্যাক্সেস অফ। অ্যাক্সেস So, অফ। yes. আমাদের বুট ক্যাম্প গুলো আমরা লাস্ট 3.5 বছর ধরে ইন্ডাস্ট্রিতে এভাবেই কাজ করে আসতেছি। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে ইম্প্যাক্ট আপনার লাইফে তখনই রাখতে পারবো যখন আমি আপনাকে এক্সাক্ট ওয়েতে হচ্ছে নার্চার করতে পারবো। তো আমাদের এখানে স্ট্রিক্টলি ক্লাস করতে হবে। আপনি যদি ক্লাস করতে নাই পারেন, যদি রেকর্ডিং দেখে শিখতে পারেন, তাহলে আমি বলবো আপনি সহজ কোডিং এ ভর্তি না হয়ে ইউটিউব থেকে সেলফ লার্নিং করেন। এটা সবচেয়ে Yes. বেস্ট, কারণ ওয়ার্ল্ড ক্লাস অনেক ভালো ভালো রিসোর্স আপনি ইউটিউবে পাবেন। ঠিক আছে? আপনি গুগলে পাবেন, এখন চ্যাট জিপিটি আছে, বেস্ট লার্নিং রিসোর্স ফর ইউ। হ্যাঁ, আপনি যদি সেলফ লার্নার হন। বাট আপনি যদি মনে করেন যে না, আপনার একটা গাইডলাইন প্রয়োজন, আপনি একটা প্রেশারের মধ্যে পড়াশোনা করতে চান, তাহলে সহজ কোডিং আপনার জন্য, এতটুকু আমি কনফিডেন্টলি বলতে পারি। ঠিক আছে? তো এটা টোটালি হচ্ছে একটা অর্গানাইজড বুট ক্যাম্প। এন্ড আমাদের হচ্ছে ক্লাস শিডিউলটা হচ্ছে এপ্রিলের 10 তারিখে আমাদের ব্যাচ শুরু হয়ে যাবে। আমরা লিমিটেড স্টুডেন্ট নেই, অনলি 50, আমাদের 6, এর বেশি একজন স্টুডেন্ট আমাদের বুট ক্যাম্পে থাকেন। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার স্যাপার। আরো কোনো কোশ্চেন থাকলে আপনার চ্যাট বক্সে। আচ্ছা, ক্লাস টাইমটা কি সবসময় এক টাইমে থাকবে? ডেফিনেটলি আমাদের ক্লাসগুলো সব রাতে হয়, উইকলি 2 or 3 ডেজ থাকবে। আমাদের হচ্ছে ক্লাসের টাইমটা রাত 9:30 থেকে 10টার মধ্যে থাকে। এটা শিডিউলটা একদিন আগে আমরা গুগল ক্লাসরুম এবং হোয়াটসঅ্যাপ ব্যাচ গ্রুপে জানিয়ে দিব। ঠিক আছে? আর যদি বাই চান্স মেন্টর কোনো একটা সমস্যার মধ্যে থাকে, তাহলে হয়তো সেটা আমরা 1 দিন বা 2 দিন রিশিডিউল করবো। এটার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন, বাট এই টাইপের কেস খুবই কম হবে, কারণ আমাদের ইমন ভাইয়ের সাথে আরেকজন মেন্টর আছেন, আহ আব্দুল্লাহ শাফি ভাইয়া। তো কেউ যদি আনঅ্যাভেলেবেল থাকেন, আমাদের অন্য মেন্টর ক্লাস নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের প্রত্যেকটা ব্যাচেই এরকম ব্যাকআপ মেন্টর থাকে, মানে সাপোর্টিভ মেন্টর থাকে, একজন আরেকজনকে হেল্প করে। ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? আই গেস শান্তা আপু আমার আপনার কোশ্চেন আনসারটা পাইছেন।
আচ্ছা, ক্রেভিং ফর আর্টস আরেকটা কোশ্চেন করছিলাম, সেটা হচ্ছে ইনস্টলমেন্ট অপশন আছে কিনা। আমাদের এখানে কোনো ইনস্টলমেন্ট অপশন নাই, কারণ আমরা আসলে পুরো বুট ক্যাম্পের যে অ্যামাউন্টটা, এটা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি বাজেট রেখেছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই পুরো অ্যামাউন্টটা ওয়ান টাইমে দিতে হয়। ঠিক আছে, এই তো। আর কারো কোনো কোশ্চেন আই গেস নাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইমন ভাই, আমাকে অনেক সময় দিচ্ছেন। কন্টিনিউ Okay, okay, okay. হ্যাঁ হ্যাঁ, আর কেউ কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, থ্যাংক ইউ অকিব ভাই। সো বুঝতে পারলেন আসলে, হ্যাঁ, উনি আমাদের সহজ করে নিয়ে সিইও, সো উনি আসলে মেইনলি সবকিছুই আর কি আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছেন। এটাই আমি আপনাকে থ্রু আউট দ্য ক্লাস বোঝানোর ট্রাই করতেছিলাম যে আসলে আমি, আপনারা যারা শিখতে চাইবেন তাদেরকে আমরা পুশ করব, এটাকে ফোর্সও ধরতে পারেন যে ইয়েস আপনার এই জিনিসটা করা লাগবে। ভাইয়া এটাও শেয়ার করছে যে আপনার দেখেন, আমরা আপনাকে হেল্প করবো কিভাবে আপনি সিভিটা বানাবেন আসলে। হ্যাঁ, এটিএস ফ্রেন্ডলি সিভি বানাবেন। অনেকের সিভি আমি দেখি, আমারও একটা ছোট একটা সফটওয়্যার কোম্পানির মতো আছে, আমিও দেখি অনেকে সিভি এমন এমন পাঠায়, খুবই রং চটা সিভি, কিন্তু কিছুই থাকে না আর কি। সো আমরা আপনাকে এইটা হেল্প করব বা এটা এনশিওর করতে পারি আপনাকে যে আপনি আপনার একটা সিভি, একটা পোর্টফোলিও যে দাঁড়ায় যাবে, 14টা প্রজেক্টের একটা যে পোর্টফোলিও দাঁড়াবে, অ্যাসাইনমেন্টস গুলো আপনি আপনার গিটহাবে রাখবেন। দেখেন এখানে আমি যদি আবার একটু আমার স্ক্রিন তো দেখা যাইতেছে, তাই না? আমরা এইখানে যাই, দেখেন এইখানে আমাদের কি ছিল মডিউলটাতে, যদি আবার চলে যায় একটু, ওকে, ফ্রম মডিউল, আচ্ছা এখানে তো ছিল, ওকে, মডিউলটাতে চলে যায় একটু। দেখেন এখানে টোটাল অ্যাসাইনমেন্টস আছে 14, ঠিক আছে, টোটাল প্রজেক্টস আছে কত ভাই? 14, তার মানে 14 কত ভাই বলতো? 28টা। সো তোমার রিপোজিটরি কটা হবে ভাই? 28টা রিপোজিটরি হবে গিটহাবে। এখানে অনেকে, আমি জানি না আসো কিনা, যাদের গিটহাব নাই, যদি এমন হয়ে থাকে যে কারো গিটহাব নাই, তোমরা এই প্রজেক্টটা যদি শেষ করো বা এই বুট ক্যাম্পটা যদি শেষ করো, তোমার 28টা রিপোজিটরি ক্রিয়েট হবে ভাই। 28টা রিপোজিটরি ক্রিয়েট হওয়া মানে বুঝতে পারতেছো, যিনি তোমার সিভি ধরে তোমার রিপোজিটরিতে যাবেন, তুমি দেখবে যে 28টা জিনিস তুমি করছো। সো খুবই ভালো একটা ইম্প্যাক্ট পড়বে। তুমি তোমার এই প্রজেক্টটার পর, এই বুট ক্যাম্পটার পরে তোমার একটা ক্যাগেল থাকবে, ক্যাগেল থাকবে, ঠিক আছে, যেখানে তোমার যারা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার তাদের ক্যাগেল মাস্ট, ক্যাগেল এবং হাগিং ফেস, এই দুইটা যদি না থাকে, তাদেরকে আমরা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বলি না টাইপের মনে হয়। ঠিক আছে, ক্যাগেল এবং হাগিং ফেসে আর তোমার প্রজেক্টস থাকা লাগবে, তোমার কি বলে কোড থাকা লাগবে, এগুলো থাকা লাগে। তো ওইখানে তোমার কি হয়ে যাবে, অনেক ভালো ভালো প্রজেক্ট চলে যাবে, অ্যাটলিস্ট 14টা প্রজেক্ট তোমার ক্যাগেল এবং হাগিং ফেসে চলে যাবে। ঠিক আছে, সো দেখা যাইতেছে তোমার খুব ভালো একটা হয়ে যেতেছে, রাইট? সো তারপর আরেকটা ভাইয়া কি বললেন, ভাইয়া বললেন যে সিভি ব্যাপারটা, যে আমরা কি আমাদের এখান থেকে সিভি অন্য কোথাও শেয়ার করবো কিনা, বা ইন্টার্নশিপের যে ব্যাপারটা। দেখো এরকম হইতে পারে, তোমাকে আমি জাস্ট এতটুকু একটু হেল্প করতে পারি, এতটুকু এরকম হইতে পারে। ধরো আমি যে কোম্পানিতে আছি বা যে কোম্পানিতে আছি, ওই লবিং এর যে বিষয়টা আর কি, যে এইচআর পর্যন্ত তোমার সিভিটাকে পৌঁছে দেওয়া, বাট সবার কিন্তু না ভাই। এটা এরকম হইতে হবে, তোমাকে আমি দেখবো, তোমাকে আমি বুঝবো যে না, তুমি টপ 2-3-5 এর মধ্যে আসো, তুমি অনেক বেশি পটেনশিয়াল হলে তুমি দরকার আমার কোম্পানিতে তোমাকে আমি জয়েন করে ফেলাইতে পারি। অথবা ধরো তোমার কোন একটা কোম্পানিতে যখন ধরো অনেক ফ্রেন্ডস আছে, ওইখানে আমি, হ্যাঁ, সামটাইমস রেকমেন্ড করা যায় যে যে দোস্ত, আমার একটা জুনিয়র আছে, সো ও খুব ভালো পটেনশিয়াল আছে, ঠিক আছে। সো ওরা কি করবে তখন দেখতে পারবে, তখন হয়তো এইচআর পর্যন্ত আপনাকে পৌঁছাই দিবে সিভিটা। বাট এইচআর এর উপরে যিনি ইন্টারভিউ বোর্ডে যাবেন, ওই জায়গায় কিন্তু আমার আর কি হাত থাকবে না। সো ওই জায়গাটাতে কিন্তু আপনার নিজেকে প্রুফ করতে হবে। আপনি নিজে কখন প্রুফ করতে পারবেন, যখন আপনার মধ্যে ওই জিনিসগুলো থাকবে আর কি, একদম ফুল স্কিলড হবেন, ইচ এন্ড এভরিথিং আপনি খুব ভালোভাবে জানবেন, এন্ড দেন কিন্তু আপনি আসলে এটা প্রুফ করে আপনি ইন্টারভিউ বোর্ডে টিকে দেন, আপনি জবটা কিন্তু সিকিউর করতে পারবেন আর কি। ওকে, ক্রেভিংস কোশ্চেন, সো স্যার এইটাও একটু স্টার্ট করেন, যদি ভুলবশত বা টাইমিং ক্ল্যাশ করে, দেন হোয়াট শুড উই ডু? ওকে, ভুলবশত বা টাইমিং ক্ল্যাশ, এটা আপনাদের এন্ড থেকে হবে না, বিকজ অফ এটা আমাদের এন্ড থেকে, মানে সহজ কঠিন থেকে টাইমটা আপনাদেরকে বলে দিব আমরা, যে এই টাইমে আমাদের বুট ক্যাম্পের ক্লাসটা হবে। এটা ফুললি ডিপেন্ড অন দ্য মেন্টরস, যে ওনারা কখন টাইমিংটা সেট করে দিচ্ছেন। বাট ওনারা রাতেই দিবেন, এতটুকু আপনি শিওর করে থাকেন, রাতেই দিবেন, আফটার ঈশা বা সামথিং এরকম, 9টা
হয় অথবা 10টা এরকম হবে আর কি। হ্যাঁ, যেমন আজকে 10টা থেকে শুরু হয়েছে, সো হইতে পারে 9টা থেকে শুরু হইতে পারে। সো এই 9টা 10টার মধ্যেই কি ক্লাসগুলো বেসিক্যালি হয়ে থাকে। হ্যাঁ, এন্ড ক্লাস মিস দেওয়ার মানে মানে ক্লাস মিস হওয়ার পার্সেন্টেজ অনেক বেশি কম। আমি আমার নানু বাড়িতেও, আমাদের একটা বুট ক্যাম্প চলতেছিল সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে, আমি আমার নানু বাড়িতেও বেড়াইতে যেও আমি বুট ক্যাম্পের ক্লাস নিয়েছি আর কি। সো আমরা মেন্টরসরা চেষ্টা করব, একদম ফুলি ট্রাই করব যে ওই ব্যারিয়ারের মধ্যেই থাকার জন্য, যে কিভাবে আসলে আপনাদেরকে বেস্ট আউটপুট দেওয়া যায়। ক্লাস মিস দিলে আসলে অনেক বেশি প্রবলেম হয়ে যেতে পারে, বাট সামটাইমস ভাই আমরা তো হিউম্যান, সো আমরা ধরেন অসুস্থ থাকতে পারি বা কোনো একটা ফ্যামিলি, খুব ভালো ফ্যামিলি প্রোগ্রাম থাকতে পারে। সো তখন ওই দিন কি হইতে পারে, ক্লাসটা রিস্কেডিউল করা হচ্ছে। দেখেন আপনার এখানে 34টা ক্লাস আছে, আপনি একটা ক্লাসও কম পাবেন না, রাদার দেন আপনি ক্লাস বেশি পাইতে পারেন। হ্যাঁ, 34টা ক্লাস থেকে আপনি বেশি পাইতে পারেন, কিন্তু 34টা ক্লাসের একটা ক্লাসও ইনশাল্লাহ কম পাবেন না। সো আপনাকে ওটা জাস্ট মাথায় রাখতে হবে, আপনাদের ক্লাসে জয়েন করতে হবে। ম্যাক্সিমাম দেখা যায় ক্লাসে জয়েন করে না, বাট ক্লাসে জয়েন করতে হবে। ওই যে যেটা বললাম, আমরা কিন্তু 2 দিন ক্লাস না করলে আপনার অ্যাক্সেস অফ করে দিব, বাট আমরা ওখানে সেশন রাখবো যে আপনি চাইলে মেইলের মাধ্যমে আপনার ফুল রিজনটা বলবেন। রিজন বললে আমাদের সহজ কোডিং অ্যানালাইসিস করে দেখবে যে আপনার ভ্যালিড রিজন কিনা, তাহলে আপনার আবার অ্যাক্সেসটাকে অন করে দিবে। কারণ কি, রেকর্ডেড ভিডিও আছে, অ্যাসাইনমেন্টস আছে, ক্লাসেস আছে, এই সব কিছুর অ্যাক্সেস আপনার কাছে দেওয়া হবে। হ্যাঁ, ক্লাসরুমে বা সামথিং যে কোনো একটা প্ল্যাটফর্মে তো আমরা দিব অবশ্যই আপনাকে অ্যাক্সেস, যেখানে আমরা সবকিছু শেয়ার করব। সো ওই সবের অ্যাক্সেস আমরা কিন্তু একটু স্ট্রিক্ট রাখবো আর কি। হ্যাঁ, আমাদের কোর্সটা এটা নট কোর্স, বুট ক্যাম্পের মাধ্যমে হয় কি, জব রেডি করার একটা প্রসেস হয়, একটা মানুষকে বা একটা স্টুডেন্টকে জব রেডির জন্য রেডি করি আর কি। আফটার দিস ক্লাস হোয়াট শুড উই ডু, এনিথিং উইল বি প্রোভাইডেড আফটার দিস সেশন। ভাই এই সেশনটার পরে আপনাদের মেলটা দিয়ে রাখবেন, আমি আমার স্লাইডটা দিয়ে রাখবো। আর আপনারা মনে হয় আমাদের এই রেকর্ডেড ভিডিওটাও আপনারা পেয়ে যাবেন আপনাদের মেইলে। সো এই দুইটা জিনিস আমাদের সহজ কোডিং আপনাদের জন্য আজকের ক্লাসের জন্য করে দিবে। ঠিক আছে, ওকে। এন্ড আজকের ক্লাসের পর আপনারা চাইলে যদি কোর্স মানে মনে হয় যে না আমার একটা ইনস্ট্রাকশন দরকার, আমার একটা মেন্টরশিপ দরকার, তাহলে আপনারা কোর্স মানে বুট ক্যাম্পটা পারচেজ করতে পারবেন এতটুকু, যদি দরকার মনে হয় আর কি। আই এম নট ফোর্সিং ইউ, ওকে, বিকজ অফ মানে আমি ফোর্স করতে চাই না, আমি জাস্ট ফ্লেক্সিবল রাখতে চাই। ফোর্স করে আসলে লাইফে কিছুই হয় না, মন থেকে আসলে ওই জিনিসটা ভালো হয়। ঠিক আছে, তো আমরা একটু ইয়েতে আসি, ক্লাসে আসি। এবার আমাদের বেশি সময় নেই, আমরা তাড়াতাড়ি শেষ করবো। দেখো, হাইপারমিটার প্যারামিটার টিউনিং, দ্য মডেল অপটিমাইজেশনস। তুমি একটা মডেল ইভ্যালুয়েশন করলা, মডেল ট্রেন করলা, টেস্ট করলা, ইভ্যালুয়েট করলা, তুমি দেখলা যে না তোমাকে আরো ভালো রেজাল্টস তোমার দরকার, তখন তোমাকে হাইপারমিটার প্যারামিটার টিউনিং করতে হবে। তার মানে কি, এখানে কি হয়, তুমি যে মডেলের ফাংশনস গুলো লেখো, এই ফাংশনস এর মধ্যে তুমি মানে তোমার কি বলে এটাকে নট ডাইনামিক্যালি, তুমি স্ট্যাটিক্যালি তুমি নিচ থেকে তুমি কিছু ভ্যালু পুট করে দেখো, টেস্ট করে দেখো আর কি, যে মানে কিভাবে ওই জিনিসগুলা করা যায় আর কি। বুঝা গেছে, যে ধরো তোমার কোন একটা প্যারামিটার চেঞ্জ করে দিলা, ওই প্যারামিটার অনুযায়ী রেজাল্ট আরো ভালো আসলো। সো এটা কি আমরা কি বলবো ভাই, হাইপারমিটার প্যারামিটার টিউনিং। সো এটা তোমাকে বারবার করে 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 মানে দেখতে হবে আর কি। ওকে, তারপর আমাদের এখানে কি আছে ভাই, মডেল অপটিমাইজেশন। সো এটার মধ্যে চলে আসবে হাইপারমিটার টিউনিং এন্ড দ্য মডেল অপটিমাইজেশন। সো এই দুইটা কি সেম। ওকে, রাইট। এন্ড পরের ইয়েতে কি যাবে দেখো, ডিপ লার্নিং এন্ড ডিপ ডাইভ। সো ডিপ লার্নিং এর মধ্যে তোমার কি কি করা লাগবে, নিউরাল নেটওয়ার্কস আছে, দেন ব্যাক প্রপাগেশন অ্যালগরিদমস আছে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কস আছে, তারপরে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কস আছে, আরো তারপর ট্রান্সফর্ম মডেল আছে। এই যে ট্রান্সফর্মার লার্নিং নিয়ে বারবার কথা বলতেছিলাম না, দিস ইজ দ্য ট্রান্সফর্মার লার্নিং। বোঝা গেছে ভাই? সো এই যে প্রত্যেকটা জিনিস আমরা আমাদের বুট ক্যাম্পে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আলোচনা মানে করবো আর কি। এন্ড এই প্রত্যেকটা আটজন আলাদা আলাদা কোর্স বানানো যায় আর কি, যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা কোর্স হইতে পারে আর কি। বুঝা গেছে? সো এই জিনিসগুলা অনেক বেশি রিসার্চের জিনিস। হ্যাঁ, তোমরা যখন রিসার্চ করবা, তখন কিন্তু এই প্রত্যেকটা টপিক নিয়ে টপিক ধরে ধরে কিন্তু তোমরা কি রিসার্চ করতে পারো। রিসার্চ করে তুমি চাইলে একটা অ্যাপ্লিকেশন বানাইতে পারো, তুমি চাইলে রিসার্চ পেপার পাবলিশ করতে পারো। সো ইয়াস, করতে পারবা। এন্ড দেন কি আছে, ডিপ প্রিপ্রসেসিং এন্ড ফিচার ইঞ্জিনিয়ারিং। তো এখানে জাস্ট বলাই আছে যে তুমি কি করবা, প্রথমে র ডাটা, তোমাকে ডাটা খুঁজে বের করতে হবে, দেন তুমি ডাটাগুলোকে ক্লিন করবা, তুমি ওইগুলাকে ট্রান্সফর্ম করবা মানে প্রিপ্রসেসিং করবা, ফিচার ইঞ্জিনিয়ারিং করতে হবে। যে ফিচার বা যেই একটা ডাটা সেটের অনেকগুলো কলাম থাকবে, ওই কলামগুলো থেকে যে কলামগুলো তোমার নিড, ওই কলামগুলো রাখবা, বাকি কলামগুলো তুমি ফেলে দিবা। ঠিক আছে? এন্ড দেন মডেল ডিপ্লয়মেন্ট। সো এই জিনিসগুলো করবা। এন্ড দেন লাস্টলি হলো গিয়ে থ্যাংক ইউ। ওকে,
সো দিস ইজ মানে সবকিছু আর কি আমার পক্ষ থেকে আর কি মোটামুটি। আমার পক্ষ থেকে তোমাদের জন্য থ্যাংক ইউর পরে আর কিছু ওরকম কিছু বলা নাই, বাট তোমাদের কাছ থেকে আমার জানা আছে যে কারো যদি কোনো কোশ্চেন্স থাকে রাইট নাও, হ্যাঁ আমরা আমাদের ক্লাস এন্ডিং করবো, সো কারো যদি কোনো কোশ্চেন্স থাকে আমাদের বুট ক্যাম্প সম্বন্ধে, মেশিন লার্নিং সম্বন্ধে, রিসার্চ সম্বন্ধে, ক্যারিয়ার সম্বন্ধে আমাকে জাস্ট আস্ক করতে পারো। ভাই আপনাদের এই সেশনটা যদি এবার না আসতে পারছি, as I do have my semester, when will you again conduct this semester? ক্রেভিংস, এখানে তোমার একটা ভুল কনসেপশন আছে, মিসকনসেপশন আছে। তুমি আসলে তুমি যে বললা তোমার সেমিস্টার আছে তুমি মানে করতে পারতেছো না, হ্যাঁ আমি বলতেছি না তুমি করো বা আপনি করেন, ওকে, বাট দ্য থিং ইজ আমি আপনাকে এতটুকু সাজেশন করব, ভাই সেমিস্টার দিয়ে আসলে কিছু হয় না। আমি আমার লাইফের ফার্স্ট মেশিন লার্নিং কোর্স শুরু করি আমি যখন সেকেন্ড সেমিস্টারে ছিলাম। আমি আমার লাইফে কি করছি আমি তোমাকে বলি, ইউনিভার্সিটি লাইফে আমি ইথিক্যাল হ্যাকিং এর কোর্স করছি ফ্রম সাইবার 71, মেশিন লার্নিং এর কোর্স করছি, ডাটা অ্যানালাইসিস এর কোর্স করছি, এসকিউ এর কোর্স করছি ফ্রম এসডিটি থেকে। সো অনেক কিছু করছি, এন্ড সব কিছু আমার কি ইউনিভার্সিটি লাইফ, ইউনিভার্সিটি সেমিস্টারের মাধ্যমে। এন্ড আমার একটা মোটামুটি আলহামদুলিল্লাহ ডিসেন্ট একটা সিজিপিএ আছে, এবং কি আমার কিন্তু ভালো স্কিল ছিল। আমি যখন 9 সেমিস্টারে পড়ি ইউনিভার্সিটিতে ব্র্যাকে, তখন আমি আমার জব পাই, দুইটা জব পাই একসাথে, নট একটা জব। আমি আমার রিমোট জব এবং কি আমাদের অনসাইট যে জবটা আছে, দুইটা জবই আমি পাই কখন ভাই, যখন আমি 9 সেমিস্টারে ছিলাম। সো সেমিস্টার ইজ বিং এ জাস্ট, আমি মনে করি এটা আমি এটা নিতেছি একটা জাস্ট এক্সকিউজ বা সামথিং হিসেবে, নট জাস্ট লাইক যে তোমার কোর্স করতে হবে, বাট থিং ইজ তোমাকে শিখতে হবে। তুমি তোমার ইউনিভার্সিটি শেষ করে আমি জানি না মানে কতটুকু তুমি ফ্যামিলি থেকে ফ্লেক্সিবল বা সামথিং, কতটুকু তোমার টাইমস আছে যে মানে ইউনিভার্সিটি শেষ করে আরো 1 বছর 2 বছর থাকাটা আসলে পরিবারে উইদাউট জব। সো এটা কতটুকু আমি আই এম নট শিওর আর কি। হ্যাঁ তন্ময় পল, ইয়া ভাই আমাদের এই কোর্স শেষে তো আমাদেরকে একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে, তাই না ভাই? ইয়েস, সার্টিফিকেট নিয়ে অকিব ভাই কি আছেন কলে? হ্যাঁ ভাইয়া, সার্টিফিকেট প্রোভাইড করা হবে। আচ্ছা, হ্যাঁ, সো আপনারা একটা সার্টিফিকেট অবশ্যই পাবেন ইনশাল্লাহ। কিন্তু সার্টিফিকেট শেষ করার জন্য আমাদের পুরো বুট ক্যাম্পটাকে 80 থেকে 90% মানে আপনাকে পারফরমেন্স করতে হবে আর কি। সো আমরা পারফরমেন্স গ্রাফস দেখবো, সো আপনাকে ওইভাবে মানে অ্যানালাইসিস করবো আর কি ইনশাল্লাহ। বুঝতে পারছো? জি ভাই। ওকে, হ্যাঁ অবশ্যই সার্টিফিকেট থাকবে। দেন নেক্সট কোশ্চেন্স, I am cooked. No, you're not cooked, man. এটা সবার জন্য বলছি, নট জাস্ট ফর ইউ। তোমাকে ইউনিভার্সিটি লাইফ কাটাইতে হবে তোমাকে, এবং ইউনিভার্সিটি লাইফের সাথে সাথে স্কিল গেইন করতে হবে। বিকজ অফ ইউনিভার্সিটিতে যা পড়া এগুলা কোথাও কোনো কিছু ম্যাক্সিমাম টাইম কি আমাদের জব সেক্টর আর ইউনিভার্সিটি সেক্টর ফুললি ডিফারেন্স। সো এটা করা লাগবে অবশ্যই। এটা নট জাস্ট ক্রেভিংস এর জন্য, এটা সবার জন্য আমার এই সাজেশনসটা, যে তুমি যেখানেই করো না কেন, যাই করো না কেন, ইউনিভার্সিটি লাইফেই তুমি কিছু স্কিল গেইন করো। তুমি ইউনিভার্সিটি লাইফ শেষ করে দেন তুমি, ও মাই গড আমি স্কিল গেইন করবো এন্ড দেন আমি ফ্রি আছি এখন, মানে ইউর লাইফ উইল বি মেসড আপ। ওকে, সো এই মেসড আপ না করতে চাইলে তোমাকে খাটতে হবে ভাই। আমি আমার লাইফে আমি কোর্স করছি, আমি টিউশনস করছি, আমি কিউডি অ্যাডমিশন কেয়ারে পড়াই, তোমাদের বাড্ডাতে, আমি জানি না তোমার নাম শুনছি না, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন কেয়ার, আমি ওইখানে ক্লাস নিছি, আমি টিউশনস করছি, সো সবকিছু করছি। এন্ড আমার ব্র্যাকে আমার ভালো ডিসেন্ট সিজি আছে, তোমরা জানো ব্র্যাকে সিজি ওঠানো অনেক কঠিন, টাফ। সো এখানে আমার ভালো সিজিপিএ আছে আলহামদুলিল্লাহ। দেন আমি 9 সেমিস্টার জব পাই যাই আলহামদুলিল্লাহ। সো তোমাকে করতে হবে ভাই, ঠিক আছে? তুমি যদি জব দরকার হয় প্রয়োজন, তোমার যদি টাকার প্রয়োজন হয়, ইটস হার্ড টু লিসেন যে মানে ভাইয়া কি বলতেছে আসলে, মানে কি বলতেছে, কেন বলতেছে এই কথা, জাস্ট বিকজ অফ এটা বলতেছে, বিকজ অফ সবাই আমাকে এটাই বলে, যারা আমাকে মানে মানে মেসেজ দেয় বা সামথিং, ভাই জব পাবো কেমন, ভাই জব পাই দিচ্ছি না, ভাই জব দেন সামথিং, এরকম কিছু করেন জুনিয়ররা। বাট ওরা বুঝে নাই কোনো সময় যে আসলে লাইফটা কিভাবে মানে প্রসেসটা যাওয়া উচিত, মানে ইউনিভার্সিটি লাইফটা কিভাবে যাওয়া উচিত, ওরা বুঝে নাই, ঠিক আছে? সো এটা একটা প্রবলেম ইস্যুস মানে ক্রিয়েট হয়েই যায় আর কি, হ্যাঁ পার্সোনালি। সো আমি এই জন্য আর কি নট জাস্ট কেভিন্স কে বলছি, আমি সবাইকে বলছি যারা ইউনিভার্সিটিতে আসো, দিস ইজ দ্য রাইট টাইম টু লার্ন সামথিং নিউ অথবা ডিফারেন্ট কিছু শিখো আর কি, ঠিক আছে? ইউনিভার্সিটি শেষ করে শিখবা, এরপরে যা তুমি অ্যাপ্লাই করবা, এরপরে তুমি জব পাবা, এটা কবে হবে আল্লাহ আল্লাহ মাহবুব জানে, ঠিক আছে? সো এটা সবার জন্য, নট জাস্ট ফর ক্রেভিংস, ওকে, ফর এভরিওয়ান, যে তোমরা এখন কিছু শেখো।
ইউটিউব থেকে শিখো, কোর্স করে শিখো, নিজে নিজে শিখো, সার্চ করে শিখো, যেমনি হোক কিছু একটা শিখো, ঠিক আছে? কারণ ইউনিভার্সিটি কোর্স দিয়ে তুমি জব পাবা না, ইটস 100% ট্রু। ওকে, লিখে রাখো আর কি। সো দিস ইজ দ্য হার্শ রিয়েলিটি অফ দ্য রিয়েল ওয়ার্ল্ড জব সেক্টরস ফর দ্য কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, বিকজ অফ অনেক বেশি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার আছে। তোমার বাড্ডাতে যায় তুমি যে একটা ঢিল মারো, তোমার অনেক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারের মধ্যে মাথায় পড়ে যাবে আর কি। সো তোমাকে কেন জব দিবে? সো সব এই কারণেই দিবে, তুমি যদি তোমাকে তোমার মধ্যে আলাদা কিছু থাকে, রাইট?